রোজা ভেবেই রেখেছিল পরদিন ও গাড়ি চলে আসবে তাকে মির্জা বাড়ি নেওয়ার জন্য। তাকে না যাওয়ার জন্য হয়তো বা ঝামেলা করতে হবে বা কোনো একটা কাহিনী হবেই নিশ্চয়ই। আশ্চর্যজনকভাবে গাড়ি আসেনি তাকে নিতে, না এসেছে কোনো বডিগার্ড। এতে রোজার গলায় উঠে আসা কাঁটার মতো হৃৎপিণ্ডখানা যেন ঠিক জায়গায় গিয়ে বসে পড়ল। হালকা লাগছিল। ব্রেকফাস্ট ভীষণ আনন্দের সাথে খেতে পারছিল। নিপা বেগম আর চোখে কয়েকবার মেয়ের উৎফুল্ল আচরণ লক্ষ্য করে প্রশ্ন করেই বসলেন, আজ যেতে হবে না? ছুটি? রোজা খেতে খেতে টেলিভিশন দেখছে। তামিলের একটা মুভি চলছে। আপাতত অ্যাকশন পজিশনে আছে। ভীষণ মনোযোগ রেখেছে টিভির পর্দায়। নিপা বেগমের জবাব টিভির পর্দায় রেখেই দেয়। হুম। এ সম্পর্কে আর কথা বাড়ালেন না ভদ্রমহিলা, অন্য আলাপ তুললেন। তুই নাকি বেরুবি? জিহাদের বাসায় যাব। আজিজুল সাহেব একটু অন্যমনস্ক হয়ে বললেন, ওকে বলিও ওর বাবা মাকে নিয়ে বাড়ি আসতে। সামনের শুক্রবার ভাবছিলাম তোমাদের ঘরোয়াভাবে বিয়েটা সেরে ফেলতে। রোজার দৃষ্টি সরল টিভির পর্দা থেকে, তাকালো আজিজুল সাহেবের দিকে। ভদ্রলোক চা খাচ্ছিলেন আনমনা। রোজাও ভাবল কিছুক্ষণ, মাথা দুলিয়ে বলল, আমি এই জন্যই যাচ্ছি। অনেকদিন দেখা হচ্ছে না, আঙ্কেল আন্টি ফিরেছেন কিনা জানা দরকার তো। শুনেছিলাম ওর কাজিন অসুস্থ, সেই সম্পর্কেও তেমন খোঁজ খবর রাখতে পারিনি। নিপা বেগম একটু বিরক্তই হলেন মেয়ের উপর। এত হেলাফেলা করলে তো হয় না। ছেলেটা তো বিয়ের জন্য ঘুরলো পাগলের মতো। তুই তো রাজি হলি না। এবারে আর কোনো অজুহাত দিস না। ও যেভাবে বলে শোন। বিপরীতে রোজা আর কথা বলতে পারলেন না, জানালো না তার সন্দেহর চিন্তা ভাবনা। শুরু থেকে জিহাদ আর তার সম্পর্ক অনেকটা একপাক্ষিক। বারবারই ছেলেটাই সম্পর্ক টেনে এত দূর এনেছে। রোজার অনুভূতি ভীষণ ম্লান। কি জানি কেন ও বরাবরই একটা ছন্ন ছাড়া ভাব রেখে এসেছে। কেন যেন উপন্যাসের পাতায় বর্ণিত ওই ভুবন ভোলানো অনুভূতি অন্তরে লালন করতেই পারেনি। তবে মায়া জন্মেছে, দায়িত্ব হিসেবে সবসময় সৎ থেকেছে। তার মাথায় সবসময় ছিল নিজের এবং পরিবারের জন্য একটা সুষ্ঠু জীবন গড়ে বিয়েটা জিহাদকেই করবে। দু পরিবারের এই নিয়ে আলাপও হয়েছে, ভালো একটা সম্পর্ক ছিল। অথচ একদম পরিষ্কার সবকিছু এখন কেমন এলোমেলো লাগছে। মনে হচ্ছে এতদিনে চোখের পর্দায় একটা আলগা কাপড় ছিল, যা ধীরে ধীরে সরে যাচ্ছে। কয়েকদিন ধরে রূপচর্চা করতে পারেনি রোজা। জীবন নিয়ে বড় ব্যস্ত ছিল। সময় কোথায় ছিল? আজ বেশ সময় নিয়ে নিজের যত্ন নিয়েছে। চুলে হেয়ার প্যাক লাগিয়েছে, চেহারায় ফেশিয়াল মাস্ক রেখেছে অনেকটা সময়। এরপর লম্বা সময় ধরে গোসল নিয়ে যখন বেরিয়েছে, ঘড়ির কাঁটা 2:04। রাজু তখন রোজার রুমের দুয়ারের সামনে দাঁড়িয়েছিল, মুখটা হা করে রেখেছে। অমন সময় হতবিহ্বল মুখ দেখে বিরক্তই হলো রোজা। চোখ রাঙিয়ে তাড়াতে চাইল, এখানে ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন, যা ভাগ। রাজু হতবাক সুরে কলকল করে বলে গেল, আপু তুমি কি মানুষ? আমার সন্দেহ আছে এতে। কোনো মানুষ কি দেড়টা ঘন্টা ওয়াশরুমে কাটাতে পারে? মুহূর্তে চটে গেল রোজা। চুল মোছা রেখে ছুটে গিয়ে ধরল রাজুর কান। কান মলে দিতেই ছেলেটা হাহাকার করে উঠল, ব্যথায় প্রায় ঝুঁকে গেল। আওয়াজে দৌড়ে এলেন নিপা বেগম, তার হাতে ঝাড়ু। রাজু আর্তনাদ করতে করতে বিদ্রুপ করা ছাড়ল না। মা, এই তোমার কোনো সাধারণ মেয়ে নয়লা, এই হচ্ছে 1.5 ঘন্টা লাগিয়ে গোসল করা এক ভুতুম মেয়ে তোমার। নিপা বেগম ধমকালেন ছেলেকে, নিজেই কান টেনে ধরে নিয়ে গেলেন সাথে করে। রোজা চোখ মুখ রাঙিয়ে দরজা আটকে দিল, গিয়ে বসলো ড্রেসিং টেবিলের সামনে। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে চোখ গেল বেডের সাইডে টেবিলের ওপরের ফ্রেমে। এক নজর চেয়ে আর চাইল না। কি দরকার? মেয়েটাকে দেখলেই বুক ভার হয়। মনে পড়ে গতকাল যখন ফিরে এলো একবারও বলেও আসেনি। নিশ্চয়ই ওকে খুঁজেছিল। কে বলেছে অমন একটা লাফাঙ্গারি মেয়ে হতে? নিজে একটা জাদ্রেল হলে কি হবে? জন্ম দিয়েছে একটা সুইটেস্ট পরীকে। রোজা নিজের জীবনে এবার নজর দিবে। অন্যদিকে সময় খরচ করার বয়সও তার নেই যে। এখন বিয়ে শাদী করে সেটেল হওয়ার পালা, নিজের বাচ্চা নেওয়ার পালা আর না। ভাবতে ভাবতে ভীষণ হালকা একটু মেকআপ করে নিল। লিপস ড্র করে একটা পিঙ্ক রঙের লিপ গ্লস দিয়ে উঠে দাঁড়ালো। কাবার্ডের কাপড় চোপড় ঘাঁটতে গিয়ে ধরলো মেরুন রঙের সিল্কের শাড়িটা। জিহাদ ভীষণ পছন্দ করে মেহরুন রং, আর ওর পছন্দের পোশাক হচ্ছে শাড়ি। রোজা শাড়ি পরলে ছেলেটা ভ্যাবলার মতো চেয়ে থেকে বলতো, আমার বিশ্বাসে হয় না তুমি আমার। আমার বিশ্বাস হয় না তুমি আমার। আজ রোজা বিশ্বাস করাবে, তাদের ভবিষ্যৎ নিয়ে আর হেলাফেলা করবে না। অগত্যা জিহাদের পছন্দের রঙের পছন্দের পোশাক অর্থাৎ শাড়ি পরলো ম্যাচিং ব্লাউজ দিয়ে।
পছন্দের পোশাক অর্থাৎ শাড়ি পরল ম্যাচিং ব্লাউজ দিয়ে, ব্লাউজের হাতা শর্ট, গলাটা শার্ট কলার, একজোড়া পাথরের দুল পরে পারফিউম ছিটিয়ে দিল। হিল পরে পার্স হাতে নিতেই ভাবলো দুটো ছবি তোলা যাক। ডাকলো রাজুকে। রাজু আবার ফটোগ্রাফিতে বেশ পটু, সুন্দর সুন্দর ছবি তুলতে পারে। ও এসে আঁকাবাঁকা হয়ে নানানভাবে কিছু ছবি তুলে দিল। ছবি তোলা শেষে দ্রুত হাত পেতে ফেললো। আমার সম্মানে প্লিজ। দীর্ঘশ্বাস ফেললো রোজা। ওর হাতে 100 টাকার নোট দিতেই ছেলেটা ছুটে বেরিয়ে গেল, সম্ভবত দোকানে যাবে। রোজা ফোনের পাশাপাশি গাড়ির চাবি হাতে তুলে দিয়ে কদম বাড়ালো রুমের বাইরে। বেরুতে বেরুতে উচ্চকণ্ঠে জানালো নিপা বেগমকে। নিপা বেগম দ্রুত বললেন, জিহাদকে সাথে আনিস। রোজা ইতিমধ্যে বেরিয়ে এসেছে। পার্কিং এরিয়া থেকে নিজের লাল রঙের গাড়ির ড্রাইভিংয়ে উঠে বসলো। হিল খুলে গাড়িতে রাখা স্লিপার পরে নিল। গাড়ির গেট দিয়ে বের করতে করতে গান ছাড়লো। আজকের আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন, রোম্যান্টিক ওয়েদার বলা যায়। বৃষ্টি হবে সম্ভবত। ওয়েদার অ্যাপ তাই জানাচ্ছে 6টা থেকে 9টা পর্যন্ত 99% বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই বাংলোটা বাড়িধারার কোনো এক সীমান্তে অবস্থানরত। চতুর্দিকে শুধু গাছ আর গাছ, বলা যায় ছোটখাটো একটা জঙ্গলের মধ্যেই বাংলো। বাংলোর সামনে বেশ বড় করে ফাঁকা জায়গা রাখা আছে। একটা হেলিকপ্টার সোজা এখানে অনায়াসে নামতে পারবে। বাংলোর মালিক অন্য কেউ নয়, স্বয়ং বাংলাদেশের ভদ্র সমাজের শিল্পপতি আর আড়ালে সন্তোষ নামক আদিল মির্জার, যে কালো এক জগতে লায়ন নামেও পরিচিত। এই জগতে যেমন তাকে ভয় করার অজস্র বিত্তশালী লোকজন আছে, তেমনই মেরে ফেলার জন্য এখানের বাতাসেও এক খেলা চলে, মৃত্যুর খেলা। লাশের পর লাশ পড়ার এবং বেআইনি সব কর্মকাণ্ডের আস্তানা। আদিলের পায়ের কাছটায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা লোকটার ঠিক মাথায় গুলি করা হয়েছে। তাজা রক্ত এখনো গলগল করে বেরোচ্ছে। একটা বিদঘুটে গন্ধ ভেসে বেড়াচ্ছে রুম জুড়ে। গুলিটা করেছে শান্ত কিছুক্ষণ আগেই। গুলি করে ও আবার স্ট্যাচুর মতো আদিলের ডান পাশে গিয়ে দাঁড়িয়েছে। জমিনে নড়চড়বিহীন জখমিতে লোকটা বিপরীত চেয়ারে বসা আইনমন্ত্রী আব্দুল মান্নানের একজন বডিগার্ড। কিছুক্ষণ আগেই লোকটা নিজের হাতে রাইফেল তাক করে আদিলের দিকে। শাসানো সুরে 4টা বাক্য বলতেই বিনা দ্বিধায় নিজের রাইফেল দিয়ে লোকটাকে শুট করে দেয় শান্ত। আদিলের চোখের পলকও পড়ে না, থামে না ড্রিঙ্কের গ্লাস নড়ানো হাতটা। উশৃঙ্খলভাবে পায়ের ওপর পা রেখে বসা ভঙ্গিটায় নড়চড় হয় না। এ যাত্রায় একটানে শেষ করে গ্লাসের মতটুকু। ফাঁকা গ্লাসটা আগোছে নিয়ে নেয় এলেন। মান্নান সাহেব নিজের রাগ গিলে ফেললেন, কটমট করে তাকালেন শুধু। শান্ত অনুভূতিহীন ওতে, নির্বিকার মুখ শুধু দাঁড়িয়ে। জোরে শ্বাস নিলেন মান্নান সাহেব। রাগে হিসিয়ে উঠলেও মুখে মীমাংসা করতে চাইলেন। এসব নিয়ে আর না পড়ে থাকি। আদিল মির্জা, বড্ড নাম তোমার। সামনাসামনি সাক্ষাৎ করতে পেরে ভালো লাগছে। যে বিষয়ের জন্য আসা সেই সম্পর্কে কথা আগাতে চাই। পুরো ব্যাপারটা কন্ট্রোল করার দায়িত্ব আমার। তুমি শুধু তোমার লোকজন দিয়ে ট্রাকগুলো সহি সালামত দেশের বর্ডারে ক্রস করবে। যা চেয়েছো আমি তাতেই রাজি। আদিল হাত বাড়ালো, ইশারা বুঝে চটপট একটা সিগারেট ধরিয়ে দিল শান্ত। সিগারেট ঠোঁটে চেপে মৃদু স্বরে হাসে আদিল। হাসতে এক পলক তাকায় মান্নান সাহেবের দিকে, দুষ্টু রকমের ইঙ্গিত দিয়ে বলেই বসে, নাইস, ভালো উন্নতি হয়েছে মন্ত্রী সাহেব, আই লাইক ইট। মান্নান সাহেবের পিত্তি জ্বলে গেল। মন চাইলো একটানে আদিলের হাস্যোজ্জ্বল মুখটা টেনে ছিঁড়ে ফেলতে, কিন্তু আপাতত সেই শক্তি তার নেই। পজিশন নড়বড়ে, কোটি কোটি টাকার ঝামেলা চলছে, মাথা নত করতেই হবে। তাই মুখে শুধু কুলো পেটে থাকলেন। লাইটার জ্বালিয়ে ধরেছে শান্ত, ঠোঁটে সিগারেট রেখেছে। মাথাটা বাড়িয়ে সিগারেটের মাথা ধরায় আদিল। সিগারেট আঙুলের ফাঁকে চেপে টান দেয়, বলে, বেশি রিক্স। আমার ছেলেতে জানের ঝুঁকি আছে, ওদের কিছু খরচাপাতি দিলে ভালো হয়। কি বলিস তোরা? স্বপন, ক্লান্ত, রাদিন, জাকির, রনি সহ সবগুলো হৈ হৈ করে ওঠে, খুশি ভীষণ। আদিল ডান ভ্রু তুলে তাকালো। ওর কঠিন দৃষ্টির ধূসর চোখে চেয়ে মান্নান সাহেব গিলে নিলেন ক্ষোভ। সে বাধ্য, তার হাত পা বাঁধা যে। কোনোভাবেই আদিল মির্জা ব্যতীত এই ট্রাকগুলো বর্ডার পার করানো সম্ভব না। অগত্যা দাঁতে দাঁত পিষে বলেন, ঠিক আছে, তবে আমার একটা রিকোয়েস্ট আছে। আদিল হাসে শব্দ করে, বলে, মন্ত্রী সাহেব, আপনার কি মনে হয় আপনার রিকোয়েস্ট করার মতো কোনো পজিশন আছে? আদিল, বাড়াবাড়ি করছো, মাথা চড়ে বসো না। আদিল প্রত্যুত্তরে কিছু বলে না, নির্জীব চোখে শুধু চেয়ে রয়। মান্নান সাহেব শ্বাস ফেললেন, ঢোক গিনলেন, বলতে নিলেন, লিসে। আদিলের পার্সোনাল ফোন বেজে ওঠে। ফোনটা ছিল এলেনের কাছে। এলেন স্ক্রিনের নাম দেখে মুখটা বাড়িয়ে আদিলকে জানায়। আদিল হাত বাড়াতেই ফোনটা হাতে দেয়। ফোন কানে চাপতেই ওপাশ থেকে কিছু বোধহয় জানানো হলো। আদিল শক্ত মুখে বলে, পাঠা।
পরপর হোয়াটসঅ্যাপে টোন বেজে ওঠে। আদিল উদ্বিগ্ন হয়ে পাঠানো ছবিটি দেখে মুগ্ধ হওয়ার বদলে স্পষ্ট বিরক্ত হয়। ছবিটি রোজার, গাড়ি বের করছে বাড়ির গেট থেকে। ছবিতে রোজা ড্রাইভ করছে, সম্ভবত পরনে শাড়ি। এত সেজেছে কি ওই মদনের জন্য? আদিলের ইচ্ছা করলো এই এক্ষুনি মদনটাকে উড়িয়ে দিতে, অথচ সে জানে আজকের পর ওই মদন সারা জীবনের জন্য রোজার জীবন থেকে গায়েব হয়ে যাবে। তারপরও রাগ হচ্ছে, মনে হচ্ছে তার আশেপাশে আগুন ধরানো হয়েছে, জ্বলছে সব। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে থাকলেও চারিপাশ। মান্নান সাহেব সতর্ক হলেন, সামান্য কৌতূহল, ঘাড় বাড়িয়ে দেখতেও চাইলেন, অথচ চোখের পলকে আদিলের সামনে এসে দাঁড়ালো। মুহূর্তে মুখটা কালো হয়ে এলো মান্নান সাহেবের। আদিলের সবগুলো ছেলেদের মধ্যে সবচেয়ে ফালতু হচ্ছে এইটা। সুযোগ পেলেই ওই মাথার খুলি উড়িয়ে দেবেন তিনি, হতচ্ছাড়া একটা। আদিল পুনরায় ফোন কানে চাপলো, মেজাজ সামলে বলল, ফলোহার। রোজা গাড়ি থামিয়েছে মাঝ রাস্তায়, সাইড করে। গোলাপ ফুলের তোড়া বিক্রি করা হচ্ছে। 850 টাকা দিয়ে রোজা একটা কিনে ফের উঠে বসলো। সামান্য হাসলো, কারণ ফুল বিক্রি করা মহিলা ভীষণ স্নিগ্ধ চোখে চেয়ে বলেছেন, ম্যাডাম, আপনারে ভীষণ সুন্দর দেখাইতেছে। রোজার মন ভালো হয়ে গিয়েছে কয়েক গুণে। সে গুনগুন করে গান গাইতে গাইতে বাকিটা পথ ড্রাইভ করলো। জিহাদের বাড়িটা একতলা, বাগান সহ বেশ জায়গা নিয়ে বানানো। রোজাদের বাসা থেকে গাড়ি দিয়ে 30 মিনিট মাত্র রাস্তা। বাড়ির কেচি গেট আপাতত খোলাই, গাড়ি রাখার জায়গা নেই বাড়ির ভেতরে, তাই বাইরের একদম দেওয়াল ঘেঁষে পার্ক করলো। হিল পরে ফুলের তোড়া হাতে বেরিয়ে এলো। এই এলাকাটা দুমুখ, সামনাসামনি বাড়ি, মধ্যে সরু রাস্তা গিয়েছে। আপাতত সব নির্জন, মেঘ ডাকছে, চারপাশ অন্ধকার হয়ে আছে। কিছুক্ষণ আগে আজান পড়েছে মাগরিবের। রোজা ঢুকলো ভেতরে। মৃদু গুঞ্জন ভেসে আসছে ভেতর থেকে, সম্ভবত ফিরে এসেছে জিহাদের বাবা মা। এতে আরও হালকা লাগছে রোজার। সন্দেহ মুছে গিয়েছে একেবারে। হাসতে হাসতে দুয়ারে এসে দাঁড়ালো। দরজাটা ঠেলতেই খুলে গেল। ভেতর দেখে চমকে গেল দৃষ্টি। ড্রয়িং রুমে সবাই বসে আছে, সব স্বাভাবিক, শুধু একজন বাদে। ইতিমধ্যে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়েছে ভেতরে এতক্ষণ ধরে আলাপ করা বাকিরাও। জিহাদ লাফিয়ে দাঁড়িয়েছে একরকম, ভয়ে শুকিয়ে গিয়েছে মুখখানা। তো তুমি? রোজা আশ্চর্য, ভেতরে ঢুকতে ঢুকতে হতবিহ্বল চোখে তাকালো মেয়েটির দিকে। চোখ মুখে আতঙ্ক নিয়ে জিহাদের পাশে দাঁড়িয়ে আছে রিদিমা। আশ্চর্যের বিষয় হলো মেয়েটার পেট গর্ভবতী মহিলাদের মতো বড়, 7-8 মাস হবে সম্ভবত। বড়দের সালাম করার কথা ভুলে গেল রোজা। বেগুবের মতো প্রশ্ন করলো, ওর বিয়ে কবে হলো? আমি জানি না কেন? কাজল বেগম জোরপূর্বক হাসলেন, ছুটে এসে ধরলেন রোজার ফাঁকা সুন্দর হাতখানা। ভেতরে নিতে নিতে বললেন, সব বলছি, তুমি আগে বসো মা। জিহাদ দ্রুত এগিয়ে এসে ছুটিয়ে নিল মায়ের থেকে রোজার হাত। কথা ঘুরিয়ে ফিরিয়ে একরকম ওকে টানতে চেয়ে বলল, আসো বেরোই, আজ ছুটি ছিল। রোজা এক ঝটকায় নিজের হাত ছুটিয়ে নেয়, তাকায় রিদিমার দিকে। মেয়েটা অশ্রুসিক্ত চোখে চেয়ে আছে জিহাদের দিকে। মনে হচ্ছে ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে। রোজার ভেতরটা ভয়ে দুমড়ে মুচড়ে যায়, গলা শুকিয়ে আসে, হাত থেকে পড়ে যায় ফুলের তোড়াটা। জিহাদ এক ঝটকায় তুলে নেয় ফুলের তোড়া, যত্ন করে বুকে পিষে অন্য হাতে টেনে ধরে রোজার হাত, আকুতি করে, কোনো সময় আমার একটা কথা তুই শুনিস না, আজ শোন প্লিজ, বেরিয়ে আয় আমার সাথে। রোজা ফিরে তাকায় না, দেখলো না জিহাদের আতঙ্কিত মুখ। ছেলেটার রক্তচক্ষু নিয়ে ক্রমাগত বাবা মাকে ইশারা করছে। জয়নাল সাহেব কাশলেন সামান্য, আদেশ করলেন, জিহাদের মা, রিধিমাকে নিয়ে রুমে চলো। জিহাদ, রোজা কথা বলুক একটু। রোজা চিৎকার করে ওঠে, 19-20 আর ভাবে না, সোজা জানতে চায়, স্টপ, কোথাও যাবে না। এই মেয়ে, ওর পেটে বাচ্চা কার? মুহূর্তে আঁতকে ওঠে জিহাদ, চমকায় কাজল বেগম। ছেলের দিকে তাকিয়ে ভয় সিটিয়ে গেলেন। জিহাদ প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থায়। ছেলের জীবন নিয়ে কোনো রিস্ক নিতে তিনি রাজি নন। দ্রুত বললেন, কার হবে মা? ওর স্বামীর। লুকিয়ে গ্রামে বিয়ে দিয়েছিল। তিনি শেষ করতে পারেনি। রিদিমা বসে পড়ে ফ্লোরে, ও ডুকরে ওঠে, কেন মিথ্যে বলছো তোমরা? তোমার পেটের বাচ্চা কার? নিজেদের রক্ত তোমরা এভাবে অস্বীকার করবে? পেছনে নিঃশব্দে চোখ বুজে ফেলে জিহাদ। চোখের কোণে জল জমে, হাত কাঁপে, বড় করে শ্বাস টেনে নেয়। রোজা তখন দিশেহারা প্রায়, কম্পিত কণ্ঠে প্রশ্ন করে, জিহাদের? রিদিমা কাঁদতে কাঁদতে মাথা দোলায়। রোজার শরীর জমে গেল, নিজের কানকেও বিশ্বাস করতে পারল না। ঠাই হয়ে দাঁড়ানো ওকে নিজের দিকে ঘুরিয়ে জিহাদ তড়িঘড়ি করে বলল, রোজা, লিসেন টু মি, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। ইউ নো না হাউ মাচ আই লাভ ইউ। সেদিন আমি ড্রাঙ্ক ছিলাম, বাসায় আম্মু আব্বু ছিলেন না। ও আমার রুমে আসে, এরপর
চরের শব্দে কেঁপে ওঠে বাতাস, ডান দিকে হেলে পড়েছে জিহাদের মাথা। রোজা পুনরায় হাত তুলে দ্বিতীয়বার চর মেরেও ও শান্ত হয়, ক্ষোভে কাঁপতে কাঁপতে চিৎকার করে, হাউ ডিয়ার ইউ, হাউ ডিয়ার ইউ আমায় চিট করা, এই রোজা তালুকদারকে। হ্যাঁ, রোজা বলতে বলতে পায়চারি করে পেল ব্যাট, ওটাই তুলে নিল হাতে, সজোরে বাড়ি বসালো জিহাদের গায়ে। জিহাদ চোখ বুজে দাঁড়িয়ে আছে প্রত্যুত্তরে। কাজল বেগম হাহাকার করে উঠলেন, দ্রুত এসে রোজাকে খামচে ধরে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইলেন। অমন সময় বাইরে থেকে 4টা কালো পোশাকের লোক এসে দাঁড়ালো। একজন এগিয়ে এসে হাওয়ার মতো টেনে সরিয়ে দেয় কাজল বেগমকে। জয়নাল সাহেব আশ্চর্য হতবিহ্বল, চড়া গলায় প্রশ্ন করে গেলেন, কে তোমরা? জবাব নেই। রোজা সুযোগ পেয়ে আরও কয়েক ঘা লাগাতেই জিহাদ এবার বিপরীতে ব্যাট ধরতে চাইলে তার পেছনে দাঁড়ানো বডিগার্ড সহজেই হাঁটুতে বসিয়ে ফেলে ফ্লোরে। রোজা ব্যাট ফেলে দেয়, শব্দ হয় তীব্র, চোখে এক ফোঁটা জলও নেই, অথচ রক্তিম হয়ে আছে, যে কোনো সময় জল বেরিয়ে পড়বে। অথচ মেয়েটা জেদ ধরে দাঁতে দাঁত পিষে রেখেছে, কোনো রকমে ঘৃণা নিয়ে বলল, এই মুখ কখনো আমাকে দেখাতে আসবি না, যেদিন আসবি আর উইল কিল ইউ বাস্টার্ড। রোজা ফিরল, জল ভাসা চোখে খুঁজতে চাইল পার্স, গাড়ির চাবি। একটা বডিগার্ড এসে বাড়িয়ে দিল হাত, লোকটার হাতে রোজার চাবি, পার্স। রোজা নিল, তবে তাকালো না, কোনো প্রশ্ন করলো না। বেউনোর পথে দুয়ারে একদলা থুতু ফেলল। মেইন গেট পেরুতেই দুগাল ভিজে গেল। অপমানে অসম্মানে তা পুরো শরীর জ্বলে যাচ্ছে, চোখের জলে আশপাশ কেমন ভাসা ভাসা লাগলো। রোজা দ্রুত গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো। গাড়ি স্টার্ট করতে গিয়ে দেখলো গাড়ি স্টার্ট নিচ্ছে না। কয়েকবার চেষ্টা করেও গাড়ি স্টার্ট নিল না। রোজা শব্দ করে কেঁদে ফেলল। এখানে 1 সেকেন্ডও সে থাকতে পারবে না, তার দম বন্ধ হয়ে আসছে। বাড়ির ভেতর থেকে জিহাদের কণ্ঠ ভেসে আসছে, ও সামনে ডাকছে কিন্তু আসতে পারছে না। দুয়ারে বডিগার্ডস। রোজা বেরিয়ে এলো গাড়ি থেকে, রাগে লাথি মারলো নিজের ভালোবাসার গাড়িকেই। গাড়ির চাবি, পার্স হাতে ওভাবেই পাগলের মতো হেঁটে চলল। এখানে এক মুহূর্ত না, তীব্র এক বজ্রপাত পড়ল আশেপাশের কোথাও। বজ্রপাত রোজা ভয় করে, অথচ আজ খোলা আকাশের নিচে থেকেও ভয় পেল না। মেইন রোড দিয়ে হেঁটে যাচ্ছে, একসময় ঝুম বৃষ্টি নামলো। বড় বড় বৃষ্টির ফোঁটা চোখের পলকে রাস্তাঘাট ভিজিয়ে দিল। ভিজছে রোজাও, ওভাবেই হাঁটছে সামনে। উঁচু জুতোর ঘর্ষণ থেকে ফর্সা পা প্রায় ছিলে গেছে, তাতেও কোনো অনুভূতি অন্তর ছুঁতে পারল না। মেরুন রঙের সিল্কের আঁচলটা বড় বিশাল, প্রায় জমিন ছুঁই ছুঁই হয়ে আছে। পেছনে একগুচ্ছ গাড়ির আওয়াজ ভেসে এলো। গাড়িদের দ্রুততায় জমিনও কাঁপলো বোধহয়। একটা গাড়ি এসে সোজা থামলো রোজার সামনে। রোজা ভেজা চোখ তুলে তাকালো। গাড়ির ড্রাইভিং সিট থেকে বেরিয়েছে শান্ত, বেরিয়েছে এলেনো। বাকি গাড়িগুলো থেকে একগাদা বডিগার্ড দিয়ে রাস্তাটা ব্লকড হওয়ার পথে। শান্তর হাতে ছাতা, দ্রুত গাড়ির ব্যাকডোর খুলে ছাতাটা মেলে ধরলো। আদিল বেরিয়ে এলো, তার দৃষ্টি গাড়ির ভেতর থেকেই রোজার ওপরে। রোজা শুধু নির্বিকার চোখে এক মুহূর্ত দেখে, পর মুহূর্তে গাড়ির পাশ কাটিয়ে সামনে হাঁটা ধরে। মুখটা সামান্য ফাঁক হয় শান্তর, এর চেয়েও বেশি বাকিদের মুখের অবস্থা হয়। আদিল বৃষ্টির মধ্যে ভারী কদম বাড়াতেই পেছন পেছন কদম বাড়ায় ছাতা ধরা শান্ত। বসকে এক চুলও ভিজতে দিচ্ছে না। আদিল সাবলীলভাবে ডাকলো, রোজা। সামনে হাঁটতে থাকা নারী উত্তর দেওয়া তো দূরের ব্যাপার, ফিরেও তাকালো না। একই গতিতে হাঁটছে। আদিল রেগেই যায়। রোজা। এবারও কোনো জবাব আসে না। আদিল নিজের রাগ গিলে নিল। একটা ধাক্কা খেয়েছে যেহেতু মাফ করাই যায়। নিজেকে বুঝিয়ে একই গতিতে পেছনে হাঁটতে আদেশ করলো, গাড়িতে উঠে বসো। রোজা ফিরে তাকালো না, যেন শোনেওনি। রাস্তা জুড়ে তখন এক অদ্ভুত দৃশ্য। একগাদা কালো গাড়ি দাঁড় করানো, রাস্তার মধ্যে হাঁটছে কালো পোশাকের বডিগার্ড। বডিগার্ডদের সামনে আদিল, আর আদিলের সামনে হাঁটছে রোজা। এমন দৃশ্যে দু একটা যাতায়াত করা মানুষ গাড়ি দাঁড়াতে চাইলে বডিগার্ডগুলো হুমকি ধামকি দিয়ে রাস্তা ক্লিয়ার করে ফেলছে। অন্যদিকে আদিল আজ ধৈর্যবান পুরুষ, মেজাজ রাগ নিয়ন্ত্রণে রেখেছে, দাঁতে দাঁত পিষে। শান্তর থেকে ছাতা নিল নিজ হাতে, বাড়িয়ে ধরল রোজার মাথার উপরে, আস্ত করেই বলল, ডিড ইউ সি ইয়োরসেলফ? এমনিতেই সিল্কের পাতলা শাড়ি পরনে, তারপরও বৃষ্টিতে ভিজে শরীরে লেপটেছে। অঙ্গের প্রত্যেকটি ভাঁজ সুস্পষ্ট। আদিল নিজের রাগ সংবরণ করে হাঁটতে হাঁটতে অন্য হাতে খোলে গায়ের কোট, আদেশ ছড়ে, স্টপ রোজা। রোজা এবার চোখ রাঙিয়ে ফেলল। চোখ লাল, নাক লাল, তিরতির করে কাঁপছে ঠোঁট, শরীর শীতে নীল হয়ে গিয়েছে প্রায়। আপনার সমস্যাটা কি? হু আর ইউ টু মিট মিস্টার মির্জা? ওয়েল ইউ ওন মেশিন, ওকে? আর আপনাকে এখানে পেয়ে ভালোই হলো। পরিষ্কার করে শুনে রাখুন, আমি আর আপনার বাড়িতে কাজ করব না। আপনি কি করবেন আমিও দেখে নেব। রোজা আর এক মুহূর্ত দাঁড়ায় না, সজোরে ঘুরে পা বাড়াতেই মাথাটা ঘুরে যায়। বৃষ্টির শব্দে সব কেমন ঘোলা ঘোলা লাগে। নিজেকে সামলে দ্রুত পা বাড়াতে চাইলে বাধা পায়। পেছন থেকে শক্ত রুক্ষ হাত খামচে ধরেছে তার হাতটা।
বাজে এক টানে হুমড়ি খেয়ে এক শক্তপোক্ত বুকের ওপর পড়ে মেয়েটা। তার দুনিয়াটা দুলে ওঠে। আদিল রোড় ভাবে কোটখানা দিয়ে পেঁচিয়ে ফেলে রোজার শরীর। হিমশীতল কণ্ঠে বলে, কাজ করতে হবে না, রাজ করো। পর মুহূর্তে রোজার চোখ বুজে আসে। মাথাটা দুলে পড়ার আগ মুহূর্তে এক নিমিষেই পাজা কোলে ওকে তুলে ফেললো আদিল। ছাতাটা পড়ে আছে মেঝেতে, পাশে রোজার উঁচু জুতো জোড়া এলেন হাতে তুলে নিয়েছে। আদিল ঘুরে হাঁটা ধরলো গাড়ির দিকে। হাঁটতে হাঁটতে তাকালো রোজার মুখের দিকে। মৃদু হলদে আলোয় রুমের ভেতরটা কেমন ধোঁয়াশা ধোঁয়াশা, গা ছমছমে একটা পরিবেশ। গ্লাস ওয়ালের পাশে রিক্লাইনার চেয়ারে মাথা এলিয়ে রাখা রিনা সওদাগরের চোখ জোড়া বন্ধ, শরীরে স্লিভলেস ফিনফিনে পাতলা মসৃণ কাপড়ের নাইটি, উচ্চতা হাঁটু সমান, হাতে উইনস্টোন এক্সেস নামক ইন্টারন্যাশনাল সিগারেট, পায়ের উপর রাখা পা দুটো দৃশ্যমান, ফর্সা পা দুটোতে একটা লোম মাত্র নেই, চকচক করছে। পাশেই টি টেবিল, তার উপরে ওয়াইনের বোতল ও পাসওয়ান রাখা, ডায়মন্ডের মতো চকচকে গ্লাসে অল্প ঢালাও, খুব সম্ভবত কিছুটা খাওয়া হয়েছে। বাম পাশের ভেতরের দেওয়ালে ঝুলছে আঁকা ছবি। নিচের শেলফে স্থিরভাবে বসে আছে ম্যারান্টাস অ্যাম্পলিফায়ার, তা থেকে খুব মৃদু আওয়াজে গান শোনা যাচ্ছে। গায়কের ইংরেজি লিরিক্সের পাশাপাশি হঠাৎ হঠাৎ নিজেও সুর মেলাচ্ছে রিনা। সেই সুর ভাঙল কালো পোশাকে আবদ্ধ রিনার পার্সোনাল বডিগার্ড হাসানের ইতস্তত কণ্ঠে। বস, রিনা চোখ মেলে তাকালো না, শুধু হাতটা বাড়িয়ে দেয়। হাসানের হাতটা সামান্য কাঁপে। আইপ্যাড দিতে সংকোচ বোধ করছে যেমন, তা চোখ বুজে এক মুহূর্তে যেন বুঝতে পারে রিনা। মুহূর্তে তাকালো, হকচকিয়ে সোজা হয়ে বসলো, কেড়ে নিল আইপ্যাড। স্ক্রিনের ছবি দেখে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এলো, থমকালো হৃৎপিণ্ড। অবিশ্বাস নিয়ে অপলকভাবে তাকিয়ে থাকলো। প্রতিক্রিয়া দেখে হাসান ঢোক গিলল, তবুও নিজের ভীতি সরিয়ে স্বাভাবিকভাবে আজকের অনুসরণের আপডেট দেওয়ার চেষ্টা করে গেল। রিনা যেন ওসব শুনল না। কম্পিত হাতটা নাড়িয়ে কোনো রকমে দাঁত কিরমিরিয়ে বিড়বিড়িয়ে প্রশ্ন করতে থাকলো, হু ইজ হি? হু ইজ দিস বিচ? হাসান বাজেভাবে ঘাবড়ায়, গায়ের পশম অবধি দাঁড়িয়ে পড়ে ওর, তবুও জবাব দিতে সামান্য দেরি করে না। প্রিন্সেসের ন্যানি নাম রুজা। ওর কথা শেষ হতে পারে না, রিনার হাতের কাছে থাকা ওয়াইনের গ্লাস ছুঁড়ে মারল। তা সোজা এসে লাগলো হাসানের কপালে। চোখের পলকে কপাল ফেটে গড়গড় করে রক্ত বইতে থাকলো। গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে কয়েক টুকরোতে রূপান্তরিত হয়ে গেছে। হাসান আর্তনাদটুকুও করে না, রক্তে ভিজে যাওয়া চোখ মোছার চেষ্টাটুকুও। ঠোঁটে ঠোঁট চেপে শুধু তীব্র ব্যথাটুকু সহ্য করে নেয়। রিনা চিৎকার করে ছুঁড়ে মারে হাতের আইপ্যাড, ভেঙে গুড়িয়ে যায় ওটা। সমানে প্রশ্ন করে, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? আমিরার নানিকে ও গলে নেবে কেন? কোন স্পর্ধায়? কি সম্পর্ক? ও মাই গড, আই এম গোয়িং ইনসেন। বলতে বলতে রিনা অস্থিরভাবে পায়চারি করতে করতে ডাকলো, হাসান, আমাকে কিছু কিভাবে জানানো হয়নি? এসব কি হচ্ছে? কে মেয়ে? আমি কিছু জানি না কেন? পাবলিকালি আজই প্রথম এমন কিছু হয়েছে। মির্জাবাড়ির ভিতরে সিকিউরিটি টাইট, কিছু জানা সম্ভব হয়নি। লাস্ট টাইম প্রিন্সেস আক্রমণ হলে এই মিস রুজাই প্রিন্সেসকে প্রটেক্ট করে। আজ 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 স্যার নিজে এসে ওনাকে কুকুলা। হাসান আর সাহস পেল না বাকিটুকু কথা শেয়ার করার। রিনা মতো চিৎকার করে উঠেছে। চিৎকারের শব্দে আরও দুজন বডিগার্ড হন্তদন্তভাবে এসে দাঁড়িয়েছে দুয়ারে। রিনা পাগলের মতো সবকিছু ভাঙতে শুরু করলো, হাওয়ায় ভেসে যাওয়া কণ্ঠে বিলাপ শুরু করলো। আমি ওকে ভালোভাবে চিনি। ও এমনি একটা মেয়েকে কখনো কোলে তুলবেন না মাঝ রাস্তায়। কিছু একটা হচ্ছে। কি হচ্ছে? তুই এক্স্যাক্টলি কি বুঝলি? কি সম্পর্ক হতে পারে ওদের ভিতর? বল বল বল। হাসান দাঁতে দাঁত পিষল, চোখ বুজে বলল, আমার মনে হয়েছে স্যার ওই মেয়েকে পছন্দ করে। রিনা তীব্র বেগে এসে খামচে ধরলো হাসানের গলা। হিসিয়ে উঠল, সম্ভব না। আদিল কাউকে পছন্দ করতে পারবে না। হাসান নড়ল না, শুধু অনুভব করলো ওর দম বন্ধ হয়ে যাচ্ছে। রিনা ওকে ছেড়ে দিল, নিজের ছোট চুলগুলো খামচে ধরলো, বিড়বিড় করলো, আদিল, ইউ কান্ট ডু দিস টু মি, ইউ কান্ট। আমি কখনো হতে দিব না, কখনো না। রিনা বড় বড় করে শ্বাস ফেলে নিজেকে শান্ত করতে চাইল। রক্তিম চোখে যখন তাকালো মনে হলো চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। হিংসায় ওর পুরো অস্তিত্ব জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। কণ্ঠ হিংস্র হয়ে ওঠে, এই খান, আজই আমি আমার সামনে চাই, আজই ওকে নিয়ে আই। বাকিটা হিংস্র সিংহের মতো গর্জে বলে, যত দ্রুত সম্ভব
এই আমি আমার সামনে চাই, বুঝেছিস? হাসান সহ বাকিরা তৎক্ষণাৎ দৃঢ়তার সাথে বলে। ইয়েস বস। হাসান বেরিয়ে এলো চটজলদি, হাঁটতে হাঁটতে অভ্যস্ত ভঙ্গিতে পকেট থেকে রুমাল বের করে কপালে চেপে ধরল। রক্ত পড়া বন্ধ করতে আর কোনো ব্যবস্থা গ্রহণ করলো না, বরঞ্চ বডিগার্ডদের নির্দেশনা দিতে থাকলো ব্যস্ত গলায়। নিজের সাথে 6 জন নিয়ে এতক্ষণি ওভাবে এই রাত বিরেত বেরিয়ে গেল উত্তরার এই বিলাসবহুল পেন্ট হাউস থেকে। এই পেন্ট হাউস রিনার ব্যক্তিগত সম্পত্তি, ব্যক্তিগত আরামের স্থান। এখানটা ভীষণ সুরক্ষার ওপর থাকে। রিনা এবং তার পার্সোনাল বডিগার্ড ব্যতীত কেউ প্রবেশ করতে পারে না, স্বয়ং তার বাবা আলমগীর সওদাগরও না। বরাবরই আলমগীর সওদাগর কঠিন নজরে রাখতে চায় তার উপর, খাটাতে চায় বাহাদুরি, যেভাবে সারা জীবন চালিয়ে এসেছে, নাচিয়ে এসেছে পুতুলের মতো। জন্ম দিয়ে পৃথিবীতে এনেছে বলে এত দায়বদ্ধতা থাকতে হয় বুঝি? থাকতেই পারে, কিন্তু রিনা আর সেই ছোটটি নেই, তাকে আর ইশারায় নাচাতে পারবে না। দায়বদ্ধতাও সে আর মানবে না, চলবে না আলমগীর সওদাগরের ইশারায়। রিনা এসে ঢুকেছে নিজের বেডরুমে, ফোন বাজছে সমানে, স্ক্রিনে ভাসছে ড্যাড শব্দটি। রিনা ফোন ধরল না, তাকালো দেওয়ালে। বেডের পাশে খুব বড় ছবির ফ্রেম ঝোলানো, ছবিটি ভীষণ সাদামাটা। 2 জন নরনারী নির্বিকারে মুখে দাঁড়িয়ে আছে পাশাপাশি। পুরুষের পরনে ভীষণ স্টাইলিশ হোয়াইট 3 পিস স্যুট, নারীর শরীরে কুচকুচে কালো মিনি ড্রেস, যার লেন্থ থাই পর্যন্ত। তখন তারার আদিলের বয়স কত ছিল? আদিলের সম্ভবত তখন 27-28, রিনার 25 ছিল। বাবার টাকা পয়সার তোপে বিগড়ে যাওয়া অল্প বয়সী রমণী তখন সে, যার রগরগে গর্ভ, রাগ, অধৈর্যতা, যার চোখে সবকিছু তুচ্ছ, এমনকি বাবা মা হারানো এতিম আদিল মির্জাও। সম্পত্তি, টাকা পয়সার দিক দিয়ে আদিল আর তাদের অবস্থান তখন অনেকটা একই নৌকার উপর ছিল। কিন্তু তখন সওদাগরের আন্ডারওয়ার্ল্ডে ছিল পাওয়ার, যা আদিল মির্জা তখনও পুরোপুরি হাতে আসেনি। অগত্যা আদিল মির্জার প্রয়োজন ছিল তীক্ষ্ণ পাওয়ারফুল হাতিয়ার, যার দ্বারা সে আন্ডারওয়ার্ল্ডে জড়ানোর পাশাপাশি বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে পারবে। আদিলের প্রয়োজন ছিল তাদের পাওয়ার, আর তাদের প্রয়োজন ছিল আদিলের অগণিত অর্থের। তাদের বিষয়টা একটা চুক্তির ছিল মাত্র, 4 বছরের কন্ট্রাক্ট ম্যারেজ। 4টি বছরে আদিল একই রকম থাকলেও একই রকম থাকতে পারেনি রিনা। সে যে বাজেভাবে জড়িয়ে পড়েছিল অনুভূতির বেড়াজালে, অথচ তার যে অনুভূতি নামক কিছুতে জড়ানো নিষিদ্ধ। সে তার বাবা আলমগীর সওদাগরের দামি গুটি ছিল, যেই গুটিকে প্রয়োজনে যেখানে ইচ্ছা সেখানে বসিয়ে দিত, গুরুত্ব দেয়নি মেয়ের মতামতের, ইচ্ছের, প্রয়োজনের। রিনা এগিয়ে যায় ছবিটির দিকে, হাত উঁচিয়ে ছোঁয় ফ্রেম। শুধুমাত্র এই লোককে ভালোবেসে সে জীবনে প্রথম নিজের বাবার বিরুদ্ধে যাওয়ার সাহস করেছিল, পেটে ধরেছিল এই লোকের অংশকে। তার জন্ম দেওয়া সন্তান যেভাবে ভালোবাসে, ওভাবে কি কখনো রিনাকে ভালোবাসতো? যদি তাদের সংসার দীর্ঘস্থায়ী হতো, পারতো কখনো তাকে স্ত্রী হিসেবে পুরোপুরিভাবে মেনে নিতে? সম্ভবত না। কিন্তু তারপরও যে তার যে বড় আফসোস হয়, বড্ড। বুকের শিশু ফেলে বাবার কাছে চলে এলো, বিয়ে করে নিল বাবার কথা মতো অর্থমন্ত্রী আব্দুস সোহরাবকে। আদিল বাধা দেয়নি, টু শব্দও করেনি, যেমনটা করেনি 4 বছর। রিনার দৃষ্টি গাঢ় হয়, চোখে ভাসে আইপ্যাডে দেখা ছবিগুলো। কি গভীর চোখে চেয়ে আছে। মুহূর্তে চোয়াল শক্ত হলো রিনার, কপালে রগ ভাসলো। আদিলের ছবিটি ছুঁড়ে বিড়বিড় করলো, মিসেস মির্জা, আমি ব্যতীত আর কে হতে পারে? কার স্পর্ধা আছে? আমি হতেই দিব না, সরিয়ে ফেলবো, মেরে ফেলবো আমি সবাইকে। আদিল, আই সোয়ার। নিপা বেগম দেওয়ালের সাথে একদম মিশে আছেন, থরথর করে কাঁপছেন। তার সর্বশরীর ভয়ে সিটিয়ে আছে, নুইয়ে রেখেছে মাথা। আজিজুল সাহেব ক্রাচ ধরে কোনো রকমে দাঁড়িয়ে স্ত্রীকে আগলে রেখেছেন, তার চোখে ভয়। অসহায়ভাবে বন্ধ দরজার দিকে তাকাচ্ছেন, পর মুহূর্তেই তাকাচ্ছেন মেয়ের রুমের দিকে। রাজু বাবা মায়ের পেছনে দাঁড়িয়ে উকিঝুঁকি দিচ্ছে। ও ভয়ে ভয়ে ঢোক গিললেও আগ্রহ হারায় না। মাথাটা বাড়িয়ে ডাগর ডগর চোখে দেখে সোফায় বসা মানুষটি সহ হঠাৎ করে বাড়িতে প্রবেশ করা প্রত্যেকজনকে। ওদের সবার হাতে কি বড় অস্ত্র। আর সোফায় বসা লোকটা, রাজু ওই লোকের চোখেও তাকানোর সাহস পায় না। সে কেন, তার বাবা মাই তো একদম ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থায়। হবে না, তাদের যে বন্দি করে রাখা হয়েছে, তাদের মাথার উপর বন্দুক ধরে রাখা। এই যে তাদের ঘিরে দাঁড়িয়ে আছে 2 জন বডিগার্ড, নড়লেই নাকি শুট করে দেবে। আদিল অস্থিরভাবে গলায় টাইটা ঢিল করে নিল। কালো রঙের শার্টের বোতামগুলো ডান হাতে খুলতে খুলতে বাম হাতটা সোফার হাতলে রাখলো। ছড়িয়ে বসা অবস্থায় পায়ের ওপর পা তুললো, আর চোখে ওই বাচ্চার মাথাটা লক্ষ্য করে এবারে ডাকলো, ওই এদিকে আসো।
রাজু ভয়ে মৃদু স্বরে চিৎকার করলো, মাথাটা লোকালো বাবার পিঠে। আজিজুল সাহেব অনুনয়ও করতে পারলেন না। পাশে দাঁড়ানো বডিগার্ড মুরগির গলা ধরে ওঠানোর মতো করে রাজুকে এক হাতে তুলে এনে দাঁড় করালো আদিল মির্জার সামনে। রাজুর আত্মসম্মান বোধে লাগলো বড়, কিন্তু কিছু বলার সাহস পেল না, ভয়ে গুটিয়ে গেল সামনের মানুষটির দৃষ্টির সামনে। আদিল ভালোভাবে পর্যবেক্ষণ করে খুঁজে পেল ছেলেটার চোখ আর চোয়াল রোজার মতো, এক দেখায় বোঝা যায় না, অনেকক্ষণ ধরে দেখলে সিমিলারিটি লক্ষ্য করা যায়। কি নাম? রাজু কাঁপলো। জবাব দেওয়ার সময় অনুভব করলো ওর প্রস্রাবের চাপ পড়েছে। উড়ুতে উড়ু চেপে কোনো রকমের জবাবে বলে, রাজু। আদিল আওড়ায়, রোজা? রাজু। মেসিং। আজিজুল সাহেব সাহস জুগিয়েছেন একটু। স্ত্রী সন্তানের জন্য মাঝে মধ্যে মৃত্যু যে গ্রহণ করতে পারবেন। আওয়াজ তুলেই প্রশ্ন করলেন, কি দোষ আমাদের? কেন আমরা নিজেদের বাড়িতে অপরাধীদের মতো আটক হয়ে আছি? আদিলের ধৈর্য নেই জবাব দেওয়ার। সেই ঘড়ির দিকে দৃষ্টি ফেলল, রাত 10টা 19। আজিজুল সাহেব জবাব না পেয়ে পুনরায় মুখ খুললেন, আপনারা বেরিয়ে যান আমার বাড়ি থেকে। নিপা বেগম স্বামীর কণ্ঠে সাহস পেলেন, দ্রুত বললেন, আমরা পুলিশ কেস করব। আদিল তাকালো ভদ্র মহিলার দিকে। দৃষ্টি পেয়ে নিপা বেগম ঠক করে কেঁপে উঠলেন। স্বামীর পেছনে গাঢ়ভাবে লুকাতে চাইলেন। ভীষণ আগ্রহ নিয়ে আদিল প্রশ্ন করল, আপনার মেয়েকে ছোটবেলায় কি খাওয়াতেন? নিপা বেগম এমন পরিস্থিতিতে এমন একখান প্রশ্ন আশা করেনি। মস্তিষ্ক কাজ করলো না ভয়ে, শুধু মুখ আপনা আপনি চলল, মধু। আদিলের আগ্রহ বাড়ল। মধু খালুতে সুইট হওয়ার কথা। আর বাদাম। আদিল কৌতূহল হয়ে বলল, এগুলোর উপকারিতা কি? গাত্তারা যে দিয়ে হওয়া? নিপা বেগম বুঝলেন না, হাঁসফাঁস করলেন। ও সময়ে প্রবেশ করলো শান্ত আর এলেন, দুইজনের হাতে জিনিসপত্র। ওদের পেছনে প্রবেশ করেন একজন বৃদ্ধ, বয়স প্রায় 60 ছুঁই। বৃদ্ধ শুভ্র রঙা বুক সমান দাড়িগুলো যেন কাঁপছে ভয়ে। কোনো রকমে মাথায় শুভ্র রঙা টুপিটা ভালোভাবে পরলেন। শান্তর ইশারায় চুপচাপ এসে দাঁড়ালেন, আর চোখে দেখলেন এক একটি দানবের মতো পুরুষের হাতে অস্ত্র। এলেন নির্বিকার মুখে গিয়ে দাঁড়িয়েছে আদিলের সোফার পেছনে বাম সাইডে। শান্ত ভীষণ বিনিময়ের সাথে বলল, বসুন। বৃদ্ধ জবুথবু হয়ে বসলেন। এদিক ওদিক তাকাতেও ভয় পাচ্ছেন। এর চেয়েও ভয় পাচ্ছেন সামনে বসা পুরুষটিকে। আদিল অবশ্য তাকালো অব্দি না, তার দৃষ্টি অদূরে রুমের দরজার দিকে। ওদিকে চেয়ে থেকে হাত বাড়ালো। শান্ত একটা লাল রঙের ডানহিল সিগারেটের প্যাকেট ধরিয়ে দিল। আদিল প্যাকেট খুলে একটা ঠোঁটে চেপে লাইটার দিয়ে ধরালো মাথাটা। সিগারেট টান দিয়ে বিড়বিড় করলো কিছু। আচমকা এলেন হাতের পিস্তলটা নিজের হাতে তুলে নিল। তীব্র শব্দে রোজার ঘুমন্ত শরীরটা কেঁপে উঠল। বন্ধ চোখের পাতা কাঁপল। আড়ামোড়া নড়তেই পুনরায় ভয়ঙ্কর শব্দটা ফের হলো। পাশাপাশি চিৎকার শোনা গেল কিছু কণ্ঠের। রোজার চোখ খোলার আগে শরীর আতঙ্কে উঠে বসলো। শুনতে পেল তৃতীয় দফায় গুলির আওয়াজ। ঠিক তার খোলা দরজায় গুলি করা হয়েছে, ছিদ্র হয়ে আছে 3-3টে। রোজা আতঙ্কে নীল হয়ে বিছানা থেকে নামতে নামতে চিৎকার করে ডাকলো, মায়া। বলতে বলতে ও জবুথবু এলোমেলো শাড়ির আঁচল বুকে জড়িয়ে এসে দাঁড়ালো দরজার সামনে। মুহূর্তে চোয়াল ঝুলে এলো। হতবিহব্বল তাকালো বাবা মায়ের দিকে, যাদের মাথার ওপর বন্দুক। নিপা বেগম আর্তনাদ করেন। ইতিমধ্যে বুঝেছেন এইসব এই মেয়ের জন্য হচ্ছে। তিনি বলতে চাইলেন পালিয়ে যা, অথচ নেহাত তা বলা বোকামি বই কিছুই না। কোথায় পালাবে আর কিভাবেই বা পালাবে? কোথায় বা পালাবে জানেন না তিনি, কিন্তু কিছু একটা হবে বুঝতে পাচ্ছেন। রোজা ভাববার আগে দৌড়ায়। এক ঝটকায় বাবা মায়ের সামনে এসে সরিয়ে দেয় বডিগার্ড দুটোকে। নিপা বেগম আজিজুল সাহেব মেয়েকে সাবধানও করতে পারলেন না, কারণ এর পূর্বেই বড় বাধ্যভাবে বডিগার্ড দুটো কিছুটা সরে গিয়ে দাঁড়ালো। নামিয়ে রাখলো অস্ত্র, নুয়ে রেখেছে মাথাটা। মুখটা হা হয়ে এলো রাজুর। তাকালো বড় বোনের দিকে। রোজা তখন রাগে কাঁপছে। ওর বিস্ময় যেন আকাশ ছুঁয়েছে। কি হচ্ছে এসব? আপনি আমার বাড়িতে গুন্ডামি কেন করছেন? শান্তর মুখটা চুপসে গেল। থমথমে হয়ে এলো ও গুন্ডা। এলাকার লো ক্লাস গুন্ডা ফান্ডা লোকেদের সাথে তাদের তুলনা নয়। আশ্চর্য ও সম্বোধন। আদিল অবশ্য এই প্রশ্নের ধার ধারেনি। দ্রুত ইতিমধ্যে হাওয়ার বেগে উঠে দাঁড়িয়েছে। এত দ্রুত কাছে এলো যে রোজায় ভয়ে কয়েক কদম পেছাতে বাধ্য হলো। নিপা বেগমের বাহু থেকে ওকে একরকম টেনে হিঁচড়ে বের করলো। ওকে টানতে টানতে কদম বাড়াতে আত্মচিৎকার করে ওঠেন আজিজুল সাহেব। রোজা নিজেও আতঙ্কে বাকরুদ্ধ প্রায়। আদিল ওকে এক ঝটকায় রুমে ঢুকিয়ে দিল। দুয়ারে দাঁড়িয়ে আপাদমস্তক ওকে দেখে নির্বিকার কণ্ঠে বলল, নাইস ওয়েস্ট, বাট আনফর্চুনেটলি নট ফর পাবলিক। দরজা বাইরে থেকে লাগাতে লাগাতে আদেশ ছুড়ল, শাড়ি ঠিক করে বেরিয়ে আসো। ইউ 5 মিনিটস।
রোজা তখন ভয়ের চেয়ে বেশি রাগে কাঁপছে। জেদের বশে মুহূর্তে আটকালো আদিলের বন্ধ করতে চাওয়া দরজায়। টেনে হিচড়ে দরজা মেলে ও বাইরে বেরোতে চেয়ে একগুঁয়ে আচরণের সাথে বলে গেল, আমার শরীর আমি পাবলিককে দেখাবো নাকি কি করব তা একান্তই আমার ব্যাপার। হু আর ইউ টু টেল মি হোয়াট টু ডু? আদিল দরজার সামনে থেকে সরল না, শুধু দৃঢ় চোখে চেয়ে শান্তভাবে পুনরায় বলল, ভেতরে ঢোকে শাড়ি ঠিক করে বেরিয়ে আসো। রোজা তখনও আগুন চোখে চেয়ে আছে। দু হাত তুলে সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা মারলো আদিলের বুকে। ওকে সরিয়ে যে বেরোতে চাইলো ওভাবেই। ধাক্কায় অবশ্য আদিল টলল, দু কদম পিছিয়েও গেল। পর মুহূর্তে যখন তেড়ে গেল তখন নিজের ধৈর্যের ধও অবশিষ্ট নেই। চোখের পলকে কদম বাড়িয়ে রুমের ভেতর ঢুকলো আদিল। এলোমেলো শান্তি ভেদ করে বেরোনো দৃশ্যমান ধবধবে ফর্সা কোমরে 5 আঙুল বসানোর মতো করে জাপটে ধরলো। ভীষণ শব্দ করে লাগালো রুমের দরজা। সেই শব্দে কাঁপলো রোজা। বাইরে থেকে আজিজুল সাহেব, নিপা বেগম, রাজু চিৎকারের শব্দ ভেসে আসছে। ওদের কণ্ঠে ভয় আর্তনাদের স্পষ্ট। এবার রোজা ব্যথায় গোঙালো, শীতল স্পর্শে শিউরে উঠল। ছটফটিয়ে দু হাতে আদিলের হাত সহ আদিলকে সরাতে ব্যাকুল হয়ে পড়ল। আদিল ছাড়ল না, উল্টো বিনা দ্বিধায় খামচে ধরল এলোমেলো কুচিগুলো। কণ্ঠ খাদে নামিয়ে বলল, যেহেতু ঠিক হতে পারবে না তাহলে পড়ার কি দরকার, খোলাই থাক। আদিল পর মুহূর্তে টাল দিয়ে শাড়িটা খুলবে এমন পরিস্থিতিতে রোজা চোখ মুখ বুজে খামচে ধরে রুক্ষ পুরুষালী হাতটা। দাঁতে দাঁত পিষে সমানে আওড়ায়, ঠিক করছি ঠিক করছি। আদিল সময় নেয় হাত সরিয়ে আনতে। এক সময় নিজেও সরে দাঁড়ায়। কিছুক্ষণ দেখে রোজার বন্ধ চোখের পাতা, কাঁপতে থাকা ঠোঁট। আওড়ায়, দ্রুত। আদিল বেরোতেই রোজা দুর্বলভাবে ফ্লোরে বসে পড়ল। ওর পাজরা শক্তি হারিয়ে ফেলেছে, ধপধপ করছে বুকের ভেতরটা। পর মুহূর্তে চোখে ভাসে বাবা মা ভাইয়ের অসহায় মুখ। নিজেকে সামলে ফেলে উঠে দাঁড়ায়। দ্রুত পরনের শাড়ি ঠিক করে নেয়। কুচি ঠিক করতে হাতটা ঠক ঠক করে কাঁপে। শাড়িটা এখনো অল্প অল্প ভেজা ভেজা, পুরো শরীর ঠান্ডা হয়ে আছে। সম্ভবত জ্বর আসতে পারে। শান্ত স্পষ্ট অনুভব করলো বসের ক্রোধ। আদিল মির্জাকে এমন বাজেভাবে রাগিয়েও পৃথিবীর বুকে শ্বাস নিতে পারা চারটিখানি কথা নয়। মিস রোজা দীর্ঘায়ু নিয়ে এসেছে, না হলে কি সে এখনো দিব্যি তেজ দেখিয়ে বেড়াতে পারতো? সম্ভব? শান্ত তাকালো আদিলের মুখের দিকে, চোখ মুখ অন্ধকার করে রেখেছে। হাতে সিগারেট পায়ের তলায় পিষিয়ে উঠেছিল তখন। একটা সিগারেট কিসে বাড়িয়ে দেবে? কিন্তু এমন এক সময় সিগারেট খাওয়াটা মোটেও ভালো বিষয় নয়। তাই আর সাধল না, আর চোখে তাকালো শুধু। নিপা বেগম, আজিজুল সাহেব অসহায় চোখে দেখলেন মেয়ের রুমের দরজা। তাদের দৃষ্টির সামনে বেরিয়ে এলো রোজা। শাড়িটা ভালোভাবে গুছিয়ে নিয়েছে, মেরুন রঙের আঁচলটা ঝুলছে বেশ। রোজা এসে এবার আর বাবা মায়ের দিকে গেল না, সোজা তাকালো সোফায় বসা আদিলের দিকে। থমথমে গলায় প্রশ্ন করলো, আপনি চাচ্ছেনটা কি? আদিলও প্রশ্নের উত্তর করলো না, নির্বিকার ভঙ্গিতে শুধু বলে, এসে বসো। কথার ধরন শুনে রোজার রাগটা মাথা চড়া দিল প্রায়। তাকালো সোফার দিকে। হুজুরের মতো দেখতে একজন বৃদ্ধ ভীত মনে বসে আছেন। রোজা সন্দেহ চোখে বৃদ্ধকে দেখে ফের আদিলের দিকে তাকিয়ে বলল, আপনি হয় বলুন কি কারণে এসেছেন, না হলে বেরিয়ে যান। এটা ভদ্রলোকের বাড়ি। আমি কাজ কাজ ছেড়ে দিয়েছি যেহেতু, অর্থাৎ আমি আর আপনার কর্মচারী নই মিস্টার মির্জা। আর আমাকে আপনি অর্ডার করবেন কেন? হ্যাঁ, হু ডু ইউ থিঙ্ক আর ইউ? শান্ত যতবার ভাবে মিস রোজা বোধহয় আর তার চোপা চালিয়ে তাকে বিস্ময়ের শীর্ষে তুলতে পারবে না। তার পর মুহূর্তেই ওই চোপার জোরে শান্ত হিমালয় ছুঁয়ে ফেলে। আজকেও সে অবাকের চূড়ান্তে। ওটা মুখ নাকি রাইফেল? আদিল অবশ্য শুধু চেয়েই আছে। বেশ আগ্রহ নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে রোজাকে বিরক্ত করে তবেই মুখ খুলল। শান্ত। শান্ত বড্ড বাধ্য, উতলা। ফটফট মাথাটা এগিয়ে বলে, ইয়েস বস। আদিল রোজার চোখে চেয়ে প্রশ্ন করলো, হাউ ডু ইউ থিঙ্ক আই অ্যাম? শান্ত দ্রুত বলল, আদিল মির্জা। আদিল ডান ভ্রু দুলিয়ে সাবলীলভাবে বলল, আই অ্যাম আদিল মির্জা। রোজা চোখ জোড়া ঝুলে এলো। তার ইচ্ছে করছে ছুটে গিয়ে লোকটার গালে দুটো চড় বসাতে। সেদিন কেন একটা মেরেছিল সে? পরপর দুটো তিনটে বসিয়ে দেওয়া উচিত ছিল। অসভ্য ইতর গুন্ডা কোথাকার। রোজা কয়েক কদম এগিয়ে এসে সোজা বৃদ্ধকে দেখিয়ে প্রশ্ন করলো, আপনার আমার বাড়িতে কাজ কি? আর উনি কে? শান্ত ভীষণ শান্ত গলায় নিজের বসের হয়ে জবাবে বলল, কাজে। রোজার ভেতরটা মুষড়ে ওঠে, আতঙ্কে বলে ওঠে, ওনার আসার কারণ? আদিল জবাব দেয় না শান্ত। পিনপিন নীরবতা ভাঙল রোজার দ্রুত দরজার দিকে যাওয়া কদমের শব্দে। সবাইকে চমকে ও বডিগার্ডদের সরিয়ে দরজা খুলে ধরল। হাতের ইশারা করে পরিষ্কারভাবে বলল, বেরিয়ে যান। আদিল একই রকম দৃষ্টিতে কিছু মুহূর্ত দেখে শাড়িতে মোড়ানো শরীরটা। তখনের ভেজা চুলগুলো শুকিয়েছে প্রায়। আদিল ওই ব্যস্ত বদনে চেয়ে থেকে আঙুলে আঙুল ঘেঁষে চুটকি বাজালো। অমনি চুপচাপ দাঁড়ানো বডিগার্ড দুটো
ফের পিস্তল তাক করেছে নিপা বেগম আর আজিজুল সাহেবের দিকে। একজন বেশ সফলভাবে ট্রিগার প্রেস করে ফেলেছে। রোজা ওই দৃশ্যে চিৎকার করতে করতে দেখলো গুলিটা নিপা বেগমের পাশ দিয়ে ছুঁড়ে গিয়ে দেওয়াল ছুঁয়েছে। নিপা বেগম প্রায় জ্ঞান হারানোর পথে। ভদ্রমহিলা চিৎকার করে বসে পড়েছেন ফ্লোরে। আজিজুল সাহেব নিজেও বসে স্ত্রীকে নিজের পেছনে আগলে নেওয়ার চেষ্টায় ব্যস্ত। রোজা তেড়ে আসে আদিলের দিকে। ওর চোখ জ্বলছে, চোখের কোণ ভেজা, রাগে ফুঁসছে আবার ভয় কাঁপছে। দিশেহারা হয়ে যখন আদিলের ওপর হামলা করতে চাইলো, তার পূর্বেই ওকে কেমন সহজে ধরে ফেললো বসে থেকে। নিজের আয়ত্তে নিয়ে ওর শরীরটা নিজের পাশে বসিয়ে আদেশ ছুড়ল, শুরু করুন। বৃদ্ধ এবারে মুখ খোলার একটু সাহস সঞ্চয় করলো। জোরপূর্বক বিয়ে তো ঠিক। রোজা বিস্ময়ের চূড়ান্তে পৌঁছে আছে। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? আপনি পাগল হয়ে গেছেন? আপনার পেশেন্স লিমিটেড রাইট নাও। কয়েকটা লাশ পড়ার আগে চুপচাপ যা বলা হয় করো। আই এম রানিং, টেল ইট। রোজা সোফা থেকে দ্রুত উঠতে চাইলে আদিল ওর উড়ু চেপে ধরে বসালো রুক্ষ ভঙ্গিতে। বিরক্ত নিয়েই বলল, এমন লাফালাফি করো না তো। এভাবেই লোহা আয়রনের একটা শরীর তোমার। যখন তখন যেখানে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকো। এখন আবার জ্ঞান হারলে আধা ঘন্টা অপেক্ষা করার মতো ধৈর্য কিংবা সময় দুটোর একটাও আমার হাতে নেই। রোজা অপমান বোধ করলো, তীক্ষ্ণ চোখে চেয়ে থাকলো। নাকের পাঠা দুটো ফুলে ফেপে উঠেছে। কোনো রকমে অপমান পাশে রেখে উদ্বিগ্নভাবে প্রশ্ন করলো, আপনি আমাকে বিয়ে কেন করতে চাইছেন আজব? আদিল জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না। বৃদ্ধ তখন একটু নাকচ করার সাহস করলেও এখন আর পারলেন। বিয়ে পড়ানো শুরু করতে চাইলেই রোজা হতবিহ্বল হয়ে উঠে দাঁড়াতে উতলা হলো। হচ্ছে কি, সে কেন বিয়ে করবে, তাও এই হনুমানকে? অসম্ভব, অবিশ্বাস্য। আমি আপনাকে বিয়ে করব না। আদিল বুঝে গিয়েছে এই মেয়ে তারার গডফাদার, ঝামেলা করবেই। সে এলেনার শান্তকে ইশারা করতেই পুরো ড্রয়িং রুম জুড়ে তাণ্ডব চলল। মনে হলো মুভির কোনো ক্লিপ। রোজা শক্ত মনের মেয়ে মানুষ, কান্নাকাটি তার দ্বারা হয় না, অথচ আজ সে কেঁদেছে। তিনটা গুলি আরেকটু হলে তার মাথার ভেতর ঢুকে যেত। ভয়ে ভয়ে থেমে থেমে অনিচ্ছুকভাবে যখন মুখ দিয়ে তিন কবুল বেরুলো, মনে হলো একটা জাদু হয়ে গিয়েছে চারিপাশে। রোজা থমকে গেল। বুঝলো সে আশ্চর্যজনকভাবে ম্যারিড, তার এই লোকটার সাথে বিয়ে হয়ে গিয়েছে। আদিল হাত বাড়ালো, শান্ত বক্সটা বাড়িয়ে দিতেই তা নিল। বক্স খুলে আংটিটা হাতে নিয়ে রোজার হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিল এক মসৃণ ভঙ্গিতে। রোজা হতবিহ্বল হয়ে শুধু নিজের আঙুলে জলজল করা ডায়মন্ডের আংটিটা দেখল, যার গায়ে ছোট্ট অক্ষরে স্পষ্ট করে লেখা আদিল মির্জাস বিলাভড। বাইরের মৃদু বৃষ্টির শব্দ শোনাচ্ছিল গানের সুরের মতো। সেই সুর ভাঙল বিস্তৃতম এক বিকট শব্দে। পরপর ভাঙচুরের শব্দে বৃষ্টির সুরও মিলিয়ে গেল প্রকৃতির চাদরে। বাড়ির বাইরেটা যত শান্ত সুরেলা, ভেতর ততটাই অশান্ত, অবিস্মরণীয়। যে তাণ্ডব চলছে ড্রয়িং রুমের ভেতরে। টেলিভিশন, টি টেবিল, আলমারি ভাঙচুরের বৃষ্টির শব্দে দোকান চেপে ধরে ভয়ে কয়েক কদমে পিছিয়ে পড়তে বাধ্য হয়েছে কাজল বেগম। ভাঙা কাঁচের টুকরোগুলো উড়ে উড়ে এসে ফ্লোরে পড়ে কয়েকটি টুকরোতে বিভক্ত হয়ে গেছে। কিছু টুকরো ভদ্রমহিলার পায়ের কাছে, পায়ের ওপরেও এসে পড়েছে। জয়নাল সাহেব কয়েকবার ধমকে ছেলের হুঁশ আনার চেষ্টা করেছেন, তবে কাজের কাজ কিছুই হলো না। জিহাদ যেন পাগল হয়ে গিয়েছে, ও কিছুই শুনছে না। ও শ্রবণ ইন্দ্রিয়তে যেন একটা কারো শব্দ পৌঁছাচ্ছে না। নিজের মতন বিলাপ জুড়েছে চাপা গলায়। ক্রমান্বয়ে ছুটে এটা ওটা ভাঙতে ব্যস্ত পুরুষালী হাত দুটো। অন্যদিকে ছেলের চিন্তায় আঁতকে কাঁদছেন কাজল বেগম। অসহায় তিনি পারছেন না একটা কদম এগুতে। মিহি গলায় ডাকলেন শুধু, জিহাদ বাবা আমার, শোন, মায়ের কথা শোন বাবা, থাম থাম, পাগলামি থাম মা। জিহাদ শোনে না। এলোপাথারি সব ভেঙে তছনছ করেছে তখনও। হিসিস করছে ক্ষতবিক্ষত হওয়া বাঘের মতো। হাতও কেটেছে অনেকটা, রক্ত পড়েছে ফ্লোরে। আর্তনাদ করেন কাজল বেগম, থাম বাবা থাম, থাম, এমন করিস না। জিহাদ থামল না। অনেকটা সময় ধরে পুরো ড্রয়িং রুমের জিনিসপত্র পিঠিয়ে ভেঙে চুরে যখন ক্লান্ত হয়, ততক্ষণে ড্রয়িং রুম মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়ে আছে। জিহাদ দু হাঁটু ভেঙে বসে পড়ে কাঁচ ছড়িয়ে ছিটিয়ে থাকা ফ্লোরে। কাজল বেগম ফ্লোরে থাকা কাঁচের তোয়াক্কা করলেন না। ব্যাকুলভাবে ছুটে এসে জড়িয়ে ধরলেন একমাত্র ছেলেকে। রক্তাক্ত হাতটা ধরে অসহায়ের মতো কাঁদলেন। ডুকরে বলে গেলেন, শান্ত হ বাবা, কেন বাচ্চাদের মতো করছিস? আচমকা বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে শব্দ করে কাঁদলো জিহাদ। মায়ের বুকে মুখ লুকিয়ে বলে গেল, আমি দায়িত্ব এড়াতে চাই না মা, কিন্তু কিন্তু রিধিমাকে আমি কখনো অমন নজরে দেখিনি। না, এমন কিছু আমার দ্বারা হওয়ার কথা ছিল। কেন সেদিন তোমরা গ্রামে গিয়েছিল ওকে বাসায় রেখে? কেন আমাকে জানাওনি ও একা বাসায় ছিল? আর আর কেন আমার রুমে এসেছিল? কেন সবাই মিলে আমার সাথে এমন করলে মা? আমি যে রোজাকে হারিয়ে ফেললাম, তুমি জানতে ওকে আমি কতটা চেয়ে এসেছি, পাগলের মতো ভালোবেসেছি।
বছরের পর বছর ওর পিছু লেগে থেকে এত দূর এসেছিলাম মা। ও আমার হবে এমন সময়টা হলো কেন? কেন এমন হলো? আমি তো এসব চাইনি। ওর তো আমার হওয়ার কথা ছিল মা। স্বার্থপরের মতো এমন এক ঘটনা ঘটে যাওয়ার পরও আমি আমি ওকে ছাড়ার কথা কল্পনাতেও আনতে পারিনি। যে রাস্তায় ওকে পেতে আমি পারি, আমি ওই রাস্তায় হাঁটা ধরেছিলাম। সবটা লুকিয়ে হলে ওকে পেতে চেয়েছিলাম। আই ওয়াজ দ্যাট ডিসপারেটেড মা। কাজল বেগম শুধু অসহায়ের মতো ছেলেকে শান্ত করতে ব্যাকুল হয়ে আছেন। ছেলের এমন অবস্থায় যে তিনি পাগল প্রায়। দিশেহারা তার নজর যখন রিদিমার উপর পড়ে, তিনি দিক বিদিক শূন্য হয়ে পড়েন যেন। চোখের পলকে উঠে এসে খামচে ধরেন মেয়েটার চুল, সজোরে গালে থাপ্পড় মেরে বসেন, বিলাপ জোড়েন পাগলের মতো। এই জন্যই আমাদের পছন্দ করার প্রস্তাবে বিয়ে করতে চাসনি? আমার ছেলের কপালে ওঠার জন্য? আমরা এত পড়লাম তোর মতন অনাথের জন্য, আর এই দিচ্ছিস তার প্রতিদান? আমার ছেলে তো তোকে নিজের বোনের মতো আগলে রেখেছিল, বেঈমান। রিদিমা কোনো রকমে নিজেকে বাঁচাতে পিছুতে চেয়ে দুর্বল গলায় বলে গেল, আমি ইচ্ছে করে করিনি, তুমি অন্তত বিশ্বাস করো। বিশ্বাস? আর তোকে? কাজল বেগম পুনরায় হাত তুললেন। জ্বরের প্রভাবে কয়েক কদম পেছাতে বাধ্য হলো মেয়েটা। কোনো রকমে দেওয়াল ধরে নিজেকে সামলালো। কাজল বেগম তখনও রাগে ফুঁসছেন। তেড়ে গিয়ে ধরলেন মেয়েটার চুলের মুঠি, মারার জন্য হাত তোলেন ফের, অথচ হাত ছুঁতে পারলেন না উদ্বেগপূর্ণ গাল। তার হাতটা কেউ শক্ত করে চেপে ধরেছে। এতে হতবাক হলেন কাজল বেগম। চমকে যখন চাইলেন, দেখলেন রিদিমা কেমন কঠিন দৃঢ় চোখে চেয়ে আছে। শক্তপোক্ত এক মুষ্টিতে ধরে রেখেছে তার হাত, যেন মুষ্টি ভেঙে ফেলবে। অনবরত কেঁপে ওঠে কাজল বেগমের ঠোঁট। এত বড় স্পর্ধা তোর? রিদিমা জবাবে ধরে রাখা হাতটা ছুঁড়ে ছেড়ে দিল, দু হাতে ঠেলে সরিয়ে দিল কাজল বেগমকে। কিছুক্ষণ আগের অসহায় অঝরে অশ্রু ফেলা মেয়েটির সাথে এই মেয়েটির আকাশ পাতালের ব্যবধান। নিজের বড় পেটখানা ধরে রিদিমা তাচ্ছিল্যের চোখে তাকালো জিহাদের দিকে, এরপর কাজল বেগমের দিকে। অসন্তুষ্ট জয়নাল সাহেব কিছু বলার জন্য মুখ খুলবেন, এর পূর্বে রিদিমা চিৎকার করে বলে উঠল, আমারে আশ্রয় দিস, আমারে খাওয়াইছো, পড়াইছো, দেখাই বাইসা আসো। আমি তোমাদের বাঁচাইছি। আমিই বাঁচাইছি তোমার ছেলেরে। তোমার ছেলে আমার জন্য এত করছে দেখেই আমি তারে বাঁচাইছি বেহায়ার মতো। তোমরাও জানো না আমি কতটা স্যাক্রিফাইস করছি তোমাদের লাইগা। আমি কি তোমার ছেলের বাচ্চা নেওয়ার জন্য বইসা ছিলাম? আরে আমি ভালোবাসতাম অন্য কাউকে। আমি আমার ভালোবাসার মানুষ ছেড়ে দিয়েছি তোমার লাইগা। এই এই জিহাদ ভাইয়ার লাইগা। আমি ভাবছি শুধু তার কথা। তার কিছু হইলে আর তোমরা কি বাঁচতা না? আমি বাঁচাইছি, এই আমি। জিহাদ হতবিহব্বল চোখে চেয়ে আছে। কিংকর্তব্য বিমূঢ় কাজল বেগমও। তিনি হাওয়ার বেগে গিয়ে ধরলেন রিদিমার দুকাত, ওকে একরকম ঝাঁকুনি দিয়ে চেঁচালেন, কাহিনী ঘোরাচ্ছস এখন? দোষ অন্যদিকে চাপাস? ক তাইলে ক তাইলে কিভাবে বাঁচাইছস? আমিও শুনি। রিদিমা একটা কথাও বলতে পারে না, কপাল চেপে ধরে। ওর মাথাটা ঘুরছে। ইতিমধ্যে জিহাদ উঠে এসেছে। কেমন হন্তদন্ত ওর কদমের গতি। হাত থেকে তখনও রক্ত গড়িয়ে ফ্লোরে পড়ছে। এসে রিদিমার চোখের দিকে চেয়ে ঢোক গিল। কেমন কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, পরিষ্কার করে খুলে বল, কিভাবে বাঁচিয়েছিস আমাকে? চুপ থাকিস না, বল। রিদিমা তাকালো কঠিন চোখে। পেটে চিনচিন ব্যথা হতেই জাপটে ধরলো পেট। পড়ে যেতে নিলে ওকে দুগালে আগলে নিল জিহাদ। রিদিমা প্রায় জ্ঞান হারানোর পথে। ভুলে যাও ওই মেয়েকে জিহাদ ভাই, ভুলে যাও। যত দ্রুত সম্ভব তুমি তুমি মারা পড়বে, তুমি শেষ হয়ে যাবে, তোমাকে মেরে ফেলবে। গা কাঁটা দিয়ে ওঠে জিহাদের। কাজল বেগমও আতঙ্কে কয়েক কদম পিছনে চলে এলেন। জয়নাল সাহেব তারা দিয়ে জিজ্ঞেস করে যাচ্ছেন একের পর এক প্রশ্ন। সেসবের উত্তর দেয় না রিদিমা। নিভু নিভু শুধু চেয়ে থাকে জিহাদের রক্তিম চোখ জোড়ায়। জিহাদের ঠোঁট কাঁপে। এক নাম সন্দেহ ওর ভেতরে ইতিমধ্যে বাসা বেঁধে আছে। ফিসফিস করে প্রশ্ন করে, কে? রিদিমা কোনো রকমে দুটো শব্দ আওড়ে জ্ঞান হারালো। আদিল মির্জা। সন্দেহ হলেও যখন এই নাম উচ্চারিত হলো, কিছুক্ষণের জন্য নিস্তব্ধতায় আবদ্ধ হলো চারপাশটা। জিহাদের পায়ের নিচের থেকে মাটি সরে গেল। ফাঁকা লাগলো মস্তিষ্ক। সব কেমন ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। মনে হচ্ছে অনেক বড় কিছু তার থেকে লুকানো আছে, অনেক বড় কিছু, আর যা সে জানে না। আদিল মির্জা বিয়ে করেছে বলে কথা, তার স্ত্রী দেনমোহর কোটি ব্যতীত মানায় নাকি? মানায় না যে। আদিল যখন বলেছিল দেনমোহর কোটি নির্ধারণ করতে, রীতিমতো বাজ পড়ে রোজা সহ ওর পরিবারের ওপর। কাজী সাহেব আমতামতা করে জানিয়েছিলেন, দেনমোহরের টাকা সাথে সাথে পরিশোধ করতে হয়।
তার বাক্য পড়তে দেরি আদিলের একটা ছোট ব্রিফকেস শান্ত থেকে নিয়ে রোজার কোলে রাখতে দেরি হয়নি, যেন সে পুরো প্রস্তুতি নিয়ে এসেছে। ছোটখাটো সাদা রঙের একটা ব্রিফকেস কোলে নেওয়া রোজার অনেকক্ষণ যাবৎ হতবিহ্বল। ভারী জিনিসটার দিকে কেমন অবিশ্বাস নিয়ে চেয়ে আছে ও, মস্তিষ্ক ফাঁকা। এ যাত্রায় ভাষা ভাষা চোখ তুলে তাকায় পাশে বসা শরীরটার দিকে। এই পুরুষ সম্পর্কে তার কিছুই ছিল না, কিচ্ছু না, অথচ রাতারাতি তার পুরো জীবনের অধিকার নিয়ে ফেললো। ভয়ঙ্কর বিষয় যে, রোজার হাত কাঁপে, বুকের ভেতরটা ভয়ে মিইয়ে যায়। এমন স্বামী, এমন একটা অকল্পনীয় ভবিষ্যৎ কি কখনো সে চেয়েছিল? চোখের পলকে তার স্বাভাবিক জীবনে যেন ঝড় নামলো। নিজেকে খাঁচাবন্দি এক আহত পাখি মনে হলো। নিজের জীবনের স্বাভাবিকভাবেই আর কল্পনা করতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে, অস্থির লাগছে, মাথা কাজ করছে না। আদিল উঠে দাঁড়িয়েছে। তার ডান হাতের ঘড়ির সাথে অনামিকা আঙুলে চিকচিক করছে একটি সাধারণ দেখতে আংটি। কিছুক্ষণ আগেই প্রায় জোরপূর্বকভাবে রোজাকে দিয়ে পরানো হয়েছে ওটা। আদিলের পরনে কালো রঙের শার্ট, শার্টের বুকের দিকের বেশ কিছু বোতাম খোলা। ঢিল হয়ে ঝুলে থাকা কালো টাইটা এক টানে খুলে না তাকিয়ে ছুঁড়ে ফেললো শান্তর দিকে। শান্ত সাবলীলভাবে ক্যাচ করেছে। শার্টের হাতা দুটো এলোমেলোভাবে কনুয়ে তুলে আদিল ডান হাতটা বাড়িয়ে দিল রোজার দিকে। পিনপিন নীরবতা ভাঙলো তার দাম্ভিক স্বরে। ওঠো। ওই বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকায় না রোজা, যেন শোনেনি কিছু। থম মেরে বসে রয় একই রকম ভাবে। আদিল আরো সম্মতি তোয়াক্কা করলো না। আদেশ ছুড়ল নিজের লোকেদের জন্য। গাড়ি স্টার্ট দে। পর মুহূর্তে এগিয়ে গিয়ে থাবা দিয়ে ধরল ওর কবজি। টেনে নিজের সাথে নিতে চাইলে রোজার যেন সম্মতি ফেরে। ও দ্রুত টেনে ধরলো আদিলের শার্ট। মুহূর্তে অনিশ্চিত চোখের দৃষ্টি মেলে ধূসর মণি জোড়ায়। ওই চোখের দৃষ্টিতে বিন্দুমাত্র ছাড় নেই। রোজার চোখ দুটো ভিজে উঠেছে। নিজের বাড়ি ছেড়ে যেতে হবে ও মানতেই পারছে না। তারপরও আবার এক্ষুনি। আদিল মাথা নুইয়ে ভীষণ গম্ভীর মুখে আওড়ায়, কি চাপার জোর এখনো আছে? থাকলেও হাইট দিয়ে মোয়েল। আমার পেশেন্টরা নির্যাতন করো না, ফলাফল ভালো হবে না কিন্তু। রোজা দুগাল বেয়ে অশ্রু গড়াতে থাকে সমানে। জলে টইটুম্বুর চোখ দুটো দৃষ্টি তখনও কঠিন। বিড়বিড় করে কেমন। পেশেন্স আর আপনার আছে তা? আদিল শোনে, জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। রোজার কণ্ঠে তখনও তেজ, জেদ, শেষের দিকে অসহায়ত্বটা। আপনি শপথ নিয়েছেন আমার জীবন নষ্ট করার জন্য, তাই না? আদিল ডান ভ্রু তুলে বলে, আমার জীবন কি ডায়মন্ডের খনি নাকি তেলের গুপ্ত স্থান যা নষ্ট করার জন্য আমাকে এই আদিল মির্জাকে শপথ নিতে হবে? রোজা রাগে কাঁপে, সাপের মতো হিসিয়ে ওঠে। আপনার লজ্জা নেই, তাই না? সেটা কি? রোজা বড় বড় করে শ্বাস টেনে নেয়। এই ফালতু একটা পুরুষের সাথে কথা বাড়ানোর কোনো মানে নেই। আগে একটা শব্দ অপচয় করতো না, আর এখন মুখে মুখে জবাব দেয়। আদিল পুনরায় হাত টেনে এগোতে চাইলেও রোজা চোখ রাঙিয়ে দাঁতে দাঁত পিষে বলে, আমি কোথাও যাব না। আদিল প্রত্যুত্তরে শুধু নির্বিকার চোখে তাকিয়ে থাকলো। এটুকু টু শব্দও করলো না, অথচ তার চোখ থাকাটাই যেন তীব্র চাপ প্রয়োগ করছে। পেছনে দম বন্ধ করে দাঁড়িয়ে আছেন আজিজুল সাহেব, নিপা বেগম। নিপা বেগম অবশ্য চাপা গলায় কাঁদছেন। চেয়েও যে তারা এগুতে পারছেন না মেয়েকে সাহায্য করতে। তারা অসহায়। সামনে যে সবগুলো বডিগার্ড দাঁড়িয়ে আছে। রাজু এক ফাঁকে খুব ধীরে সুস্থে এসে টেনে ধরেছে রোজার আঁচল। ভয়ের মুখটা এইটুকুন হয়ে আছে। রোজা এই যাত্রায় আত্মসমর্পণ করে ধরে আসা গলায়, আমাকে আজ রাতটুকু সময় দিন। এতটুকু বলে রোজা থামে। ওর গলা রোধ হয়ে আসছে, চোখে জলে দৃষ্টিরা ঝাপসা হচ্ছে। দৃষ্টি নামিয়ে অনুনয় করে ফের বলে, প্লিজ। আদিল জবাব দেয় না। পিনপিন নীরবতা বয়ে যায় কিছুক্ষণের জন্য। রোজা নীরবে মাথা নুইয়ে রাখে, অনেকটা সময় গড়ায়, অথচ কোনো জবাব শুনতে পায় না। বাধ্য হয়ে যখন মাথা তুলে তাকালো, থমকায়। আদিল নিঃশব্দে এগিয়ে এসেছে একদম তার কাছে। মাথাটা নুইয়ে গম্ভীর মুখটা এনে রেখেছে তার মুখ বরাবর। এ যাত্রায় এমনভাবে আঙুল ডুবিয়ে ধরলো চোয়ালে যে 5 আঙুলের দাগ বসে গেল। ব্যথায় কোকিয়ে উঠল রোজা। চোখ বুজে ঠোঁটে ঠোঁট টিপল। আদিল সময় নিয়ে দেখলো সুন্দর মুখখানা। ও সরু নাকের ডগায় নিজের নাক স্পর্শ করিয়ে ধীর গলায় বলল, দেওয়া হচ্ছে, এবং সাথে এটাও জানিয়ে দেওয়া হচ্ছে কোনো রং সং যেন করা না হয়। নিজের পরিণতি ভেবে শুধু রাতটুকু যেন থাকা হয় ভদ্রভাবে। দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বাকিটুকু কথা ফিসফিস করে বলে গেল আদিল, মিসেস মির্জা, আই ডিপলি হোপ ইউ ওয়ান্ট নিড মাই পার্সোনাল থেরাপি। সহ্য করতে পারবেন না? রোজা চমকে ওঠে। অমন অজানা সম্বোধনে শিউরে ওঠে। ঘাবড়ে ওঠে ওর পুরো অস্তিত্ব। দোটানায় ভোগে। চোখ বড় বড় করে যখন চায় ততক্ষণে আদিল ছেড়ে দিয়েছে ওর চোয়াল। বড় কদমে বেরিয়ে যেতে যেতে হুকুম ছড়ে শান্তর উদ্দেশ্যে, তোর ম্যাডামকে নিয়ে সকাল সকাল রওনা হবি। কোনো 19-20 দেখলে তার আশেপাশের কারো মাথায় দুটো সোজা বুলেট ঢুকিয়ে দিবি।
শান্ত বাধ্য সৈনিকের মতো বসের আদেশ মোতাবেক রয়ে গেল। তার সাথে থাকলো স্বপন, ক্লান্ত। ওরা দাঁড়িয়ে থাকলো দরজার সামনে, দৃষ্টি নামানো, পিস্তলটা পেছন পকেটে ঢোকানো। রোজা নির্ভীক চোখে চেয়ে আছে শূন্যে। ঘর ফাঁকা হতেই হাঁপ ছেড়ে বেঁচেছেন যেন নিপা বেগম। ত্বরান্বিত কদমে এসে জড়িয়ে ধরলেন মেয়েকে। রোজাও মায়ের বুকে মিশে গিয়েছে। নিপা বেগম সমানে কাঁদছেন, আওড়াচ্ছেন, কোন শকুনের নজর লাগলো আমাদের হাসি খুশি পরিবারের উপর? শান্তর মুখটা দেখার মতো হলো। কোনোভাবে কি তাদের শকুন বলা হচ্ছে? ডাকলে কোনো শক্তিশালী নামে ডাকুক, শকুন শব্দটা তাদের সাথে মানায় না। শকুন শব্দটা তাদের সাথে মানায় না, কোনো দিক দিয়ে না। এত ডাকার ইচ্ছে হলে ডাকুক না। বাঘ আর তাদের বসকে সিংহ। আজিজুল সাহেব এলোমেলো ভাবে বসেছেন রোজার পাশে, চোখ দুটো রক্তিম। চাপা গলায় প্রশ্ন করলেন, কি করব এখন? কিছু ভাবছো? রাতারাতি বাড়ি বিক্রি করে? নিপা বেগমের কপালে ভাঁজ পড়েছে কয়েক, তবে কিছু বলেন না। শোনেন রোজার জবাব, সম্ভব না বাবা। সম্ভব না মানে? তাহলে কি এমন চলবে? মেনে নেবো এসব? কোনো উপায় নেই প্রতিবাদ করার? রোজা শান্ত চোখে চেয়ে আছে বেডের সাইড টেবিলের ওপর রাখা হৃদির ফ্রেমের দিকে। রোজার কোলে মিশে গিয়ে কেমন খিলখিল করে হাসছে। ওর এই চোখ দুটো ভাষা যে স্পষ্ট। ওর চোখে রোজা অনেক কিছু। রোজার হাত দুটো মুষ্টি গাঢ় হয়, দৃষ্টি গাঢ় হয়। মেয়ের দৃষ্টি নিপা বেগম লক্ষ্য করেন, দীর্ঘশ্বাস ফেলেন। আজিজুল সাহেব আরও কিছু বলতে নিচ্ছিলেন, তখনই কথার মধ্যে বাদ ছাড়লেন ভদ্রমহিলা। বারবার একই প্রশ্ন করো না তো। কি করবে, কি ভাববে? মানে সংসার করবে, বিয়ে হয়ে গেছে। আজিজুল সাহেব মুহূর্তে সতর্ক ভঙ্গিতে ধমকে ওঠেন, মাথা খারাপ নাকি? ওই সন্ত্রাসের সাথে আবার কিসের সংসার? কি সুন্দর কথা। তো তখন ঝামেলা করলেন না কেন? আটকাতে পারলেন না কেন মেয়ের বিয়ে? আপনার চোখের সামনেই তো জোরপূর্বক বিয়ে করে ফেললো। কি ঘোড়ার ডিম করলেন, থরথর করে কাঁপা ছাড়া। আজিজুল সাহেবের আত্মসম্মানে লাগলো বড়। অপমানে মুখটা চুপসে গেল। বিনা বাক্যে উনি ক্রাচের সাহায্যে উঠে দাঁড়ালেন, যেন এক্ষুনি বেরিয়ে একটা হেস্তনেস্ত তিনি করবেনই। নিপা বেগম ভেঙচি কাটলেন। রোজা অসহায়ভাবে নিঃশব্দে হাসে এ যাত্রায়। শান্ত করে নিয়েছে নিজেকে। হাত টেনে ধরলো বাবার, বিছানায় টেনে বসিয়ে দিল। দু হাতে কোমর জড়িয়ে মাথাটা বুকে রাখলো, চোখ বুঝলো। আজিজুল সাহেবের চোখ দুটো ফের জ্বলছে। অসহায়ের মতো শুধু হাতটা মেয়ের মাথায় রাখলেন। নিপা বেগম হঠাৎ চিন্তিত গলায় আঁতকে উঠলেন, জিহাদের কি রোজার চেহারায় আমাবস্যার ন্যায় অন্ধকার নামে। সে তো এই ঝামেলাতে প্রায় ভুলেই গিয়েছিল এত বড় প্রতারণার কথা। তার জীবনটা হঠাৎ কেমন এলোমেলো হয়ে গেল না? একটার পর একটা ঝামেলা কেমন লেগেই আছে। অন্তঃপর বাবা মাকে খুলে বলল সবটা। সব শুনে আজিজুল সাহেব আর এক দফায় ক্রাচ ধরে দাঁড়াতে চাইলেন। এক্ষুনি হেস্তনেস্ত একটা করবেই ওই ছেলের। এত বড় স্পর্ধা। এলেন ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে সোজা হয়ে। ঝুম বৃষ্টি আর নেই, ঝিরিঝিরি পড়ছে। ঠান্ডা বাতাস বইছে পাশাপাশি। সুইমিং পুলে পড়া এক একটি বৃষ্টির শব্দে মুখরিত আশপাশ। এলেন কিছুটা স্বচ্ছ আগ্রহ নিয়ে তাকালো ছাদের ওই নিরালার গোপনে রাখা রুমটির দিকে। আদিল মির্জার পার্সোনাল বডিগার্ড হিসেবে এমন কিছু নেই তারা জানে না। এমন কিছু স্থান নেই যেখানে তাদের পা পড়েনি, শুধুমাত্র এই রুমটি বাদে। আদিল মাঝে মধ্যে এখানে বিশ্রাম করে। ভেতরে তাদের প্রবেশ একদম নিষেধই বলা যায়। এলেন কখনো আগ্রহ প্রকাশ করেনি ভেতরে ঢোকার। আজ আগ্রহ কাজ করছে ভীষণভাবে। এলেন কদম বাড়ায়, এগুতে থাকে রুমটির কাছাকাছি। ইলেকট্রনিক ডোরটা লকড না, অল্প মিলে রাখা। এলেন হাত বাড়িয়ে খুলতে চেয়েও শেষমেশ খুলে না। হাত নামিয়ে আনে, কণ্ঠ তোলে, বস। আদিল জবাব দেয় না। এলেন পুনরায় ডাকে ঢোকার অনুমতির আশায়। তখনও কোনো জবাব আসে না। এবারে আর আগ্রহ নয়, সতর্ক হয় এলেন। চিৎকার করে, বস বস, আর ইউ দেয়ার বস? জবাব না পেয়ে তার চিৎকারে বডিগার্ড সব তৃতীয় তলা থেকে উপরে উঠে এসেছে। এলেন দেরি করে না, দরজা ঠেলে প্রবেশ করে পিস্তল নিয়ন্ত্রণ রেখে। বাকিদের না ঢোকার নির্দেশ করে, নিজে একাই ঢোকে। কুচকুচে অন্ধকার প্রবেশের পথ। এলেন সাবধানে এগুতে এগুতে ফের ডাকে, বস। এ যাত্রায় জবাব আসে ভেতর থেকে, নাক মুখে উচ্চারণ করা ছোট শব্দ মাত্র। আদিলের জবাব পেয়ে শান্ত হয় এলেনের তটস্থ হৃদয়। পিস্তল পকেটে ঢুকিয়ে খোঁজে সুইচ বোর্ড, পেয়ে লাইট জ্বালিয়ে দেয়। পাশাপাশি শুনতে পায় ক্রমান্বয়ে বাজতে থাকা ফোনের রিংটং। আদিলের পার্সোনাল ফোন বাজছে। ধিমি আলোয় অস্পষ্ট রুমের ভেতরটা। পিনপিন নীরবতা আশপাশ জুড়ে। গদিতে বসা শরীরটা নড়ে না দীর্ঘ সময় হচ্ছে। একধানে চেয়ে আছে সামনে, দৃষ্টি অনড় দৃঢ়। এলেন ঘুরতে ঘুরতে বলতে নিয়েছিল, বস, ভয় পাইয়ে দিয়েছিলে। এলেনের কণ্ঠ হারিয়ে যায়, থমকায় কদম।
চোখ মুখে অবিশ্বাস, মুখ সামান্য হা হয়ে আছে ওর অজান্তেই। আদিল ইতিমধ্যে বাঁচতে থাকা কল রিসিভ করেছে, তবে ফোন হাতে নেয়নি, পড়ে আছে টেবিলের ওপর। একাই উঠে দাঁড়িয়েছে নগ্ন পায়ে, গায়ের শার্ট নেই, উদম শরীরের এক একটি মাংসপেশি চেয়ে আছে কেমন। প্যান্ট লুজ করে কোমরে পড়ে আছে। নির্বিকার ভাবে আদিল এসে দাঁড়ালো জানালার সামনে। ম্যানেজার বলে যাচ্ছে, স্যার কি করব এখন? উড়িয়ে দেব? টাকা তো নিয়েছিল মেয়েটা, কাজও নিজেই করতে চাইলো, এরপরও মুখ খুলে বসে আছে। এই ছোট লোকগুলোর জবানের ঠিক নাই। জানিয়ে জানিয়ে দিয়েছে আপনার নাম, যদি এনিহাও ম্যাডামের কানে পৌঁছা। আদিল চুপচাপ শুনল শুধু। অনেকটা সময় বইল পিনপিন নীরবতা। ফিরে যখন তাকালো তার রক্তিম অবসেসড চোখ দুটো মিলল এলেনের হতবাক দৃষ্টি। এলেন হতবিহব্বল নয়, শুধু আউট অফ মাইন্ড হয়ে গেছে। দৃষ্টি ফিরিয়ে আবার তাকায় ওই বড় দেওয়ালে। দেওয়ালে টানানো এই বিশাল সাইজের ছবিটির ফ্রেমের মানুষটিকে চিনতে 1 সেকেন্ডও সময় লাগে না। রোজা, আয়াত তালুকদার রোজা। ছবির রোজা কয়েকটি বছর আগের, সম্ভবত তখন নতুন নতুন ন্যানি হয়ে প্রবেশ করেছে মির্জা বাড়িতে। পরনে সিল্কের কালো রঙের শাড়ি, ক্যামেরায় তাকিয়ে খিলখিল করে হাসছে। সম্মোহন হওয়ার মতো এই সৌন্দর্য। এলেন দৃষ্টি ফিরিয়ে আনে, ঢোক গিলল। একে দুইয়ে অনেক কিছু মস্তিষ্ক রিপ্লে করলো। অনেক প্রশ্নের উত্তর আজ কেমন পরিষ্কার হয়ে গেল। তার প্রথম থেকে একটা সন্দেহ কাজ করছিল। মন বলছিল বারে বারে আদিল মির্জা আগে থেকে এই মিস রোজাকে পছন্দ করে, কিন্তু পছন্দ যে মনে হচ্ছে ছোট শব্দ। এই রীতিমতো অবসেশন। এলে নিজেকে স্বাভাবিক করে ফেললো নিমিষে। এগিয়ে গিয়ে ফোনটা তুলে নিল। ফোন হাতে এসে দাঁড়ালো আদিলের সামনে। ম্যানেজার তখনও আদেশের অপেক্ষায়। আদিল ক্ষীণ গলায় বলল এ যাত্রায়। মুখ বন্ধ রাখার ডোজ দিতে কি আমার বলা লাগবে? ম্যানেজারের কণ্ঠ স্থির। ওই ছেলে সত্য জেনে এসে ঝামেলা করতে পারে, ভয় না পাওয়ার হাই চান্স আছে। বেশ ডেসপারেট বলে মনে হলো। শেষের দিকে ভদ্রলোক বিড়ালের মতো মিউ মিউ করে বলল। আদিলের রাগটা মাথায় চড়ে। আদেশ ছুড়ে কিল হিম দেন। এলেন মুখ খুলল এবার, শান্ত কণ্ঠে বলল, ওদের গ্রামে পাঠানোর ব্যবস্থা করি। আদিলের সংক্ষিপ্ত জবাব, কর। আর রিদি কোথায়? ঘুমিয়েছে? বলতে বলতে আদিল হাঁটা ধরে কাউন্টারে। ড্রিঙ্কের গ্লাসটা পুনরায় ভরে মদ দিয়ে। মদের গ্লাসে ঠোঁট ছুতেই তার দৃষ্টি পড়ল দেওয়ালের ছবিটির ওপর। তখন কি বলল? তার ধৈর্য নেই এই আদিল মির্জার। হাহ, বিড়বিড় করে আদিল। সবার জন্য আমার ধৈর্য শূন্যতে হলেও তোমার জন্য হিমালয় শুয়ে গেছে। ইউ হ্যাভ নো আইডিয়া মিসেস মির্জা। নিরালায় গড়ে ওঠা রুচিসম্মত সেকেলের এই তালুকদার বাড়িটি একতলা মাত্র। বাড়ির দুয়ার পথেই শিউলি ফুলের গাছ আছে। কলেজে থাকাকালীন শখ করে লাগিয়েছিল রোজা। ছোট একটা বাগানের পাশাপাশি গাড়ি পার্ক করার জায়গা আছে ভেতরে। বেশ নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন সবটা। বেশ পুরাতন এই বাড়িটি আজিজুল সাহেবের বাবা বানিয়েছিলেন। একসময় বেশ অর্থ সম্পত্তি ছিল তাদের। ধরতে গেলে আজিজুল সাহেবই ধ্বংস করেছে নিজের অসুস্থতার পেছনে। এতে তার আফসোসের শেষ নেই। প্রায়শই বিলাপ জুড়ে দেন তিনি, হয়তোবা মারা গেলেই ভালো হতো। অন্তত যা অর্থ সম্পত্তি ছিল তা দিয়ে স্ত্রী সন্তানদের জীবন সুন্দর কাটতো, আয়েশের ওপর কাটতো। অমন টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হতো না। তার মেয়ের কাঁধে পড়তো না রাজ্যের দায়িত্ব, সংসার সামলানো ওর পেরেশানি। তারপরও আবার আজিজুল সাহেবের চিকিৎসার খরচা তো ছিলই। হাজার হাজার টাকার ওষুধ খেতে হতো রোজ। মেয়েটা কি পরিমাণ কষ্ট করে এসেছে ভাবতে আজিজুল সাহেবের বুকের ভেতরটা চিনচিন করে ওঠে। ভীষণ ব্যথা করে বুক, অস্বস্তি হয়, চোখ জ্বালা পোড়া করে, নিজেকে কি ভীষণ অসহায় লাগে। তারপর এখন আবার জুটেছে এই সন্ত্রাস নামক নতুন আতঙ্ক। কি করবেন তিনি? ভীষণ সাধারণ একজন মানুষ আজিজুল সাহেব, শান্ত গোছের পুরুষ। অযথা একটা গালি যে দেওয়া নেওয়া করে না। সেখানে এমন এক খানদানি সন্ত্রাসের বিরুদ্ধে কী বা করতে পারবেন? কতটুকু আওয়াজই বা তুলতে পারবেন? পুলিশ থেকে মন্ত্রী তো ওই সন্ত্রাসের হাতের কাছের মানুষ। পকেটে নিয়ে ঘোরে, উল্টো ঝামেলা করলে তারা মারা পড়বে। আর স্বীকৃতি দিলেও দারুণ লজ্জা লাগছে যে আজিজুল সাহেব রীতিমতো ভয়ে এইটুকুন হয়ে গিয়েছেন। মাথার কাছে 4-5টা পিস্তল যে তাক করাতে পারে, তাকে কিভাবেই বা ভয় পাবেন? কিভাবে রক্ষা করবেন তার মেয়েকে? বাবা হিসেবে কোনো দায়িত্বই যে তিনি পূরণ করতে পারলেন না। ছোটবেলা থেকে মেয়েটা তার সবকিছু একা সহ্য করে এসেছে, একাই লড়াই করে এসেছে। আজিজুল সাহেবের চোখের কোণ বেয়ে জল গড়ায়। আড়ালে তা মুছেও ফেললেন বাম হাতের উল্টো পিঠ দিয়ে। কম্পিত ডান হাতটা বাড়িয়ে ঘুমন্ত মেয়ের মাথায় রাখলেন। রোজার মাথাটা আজিজুল সাহেবের কোলে। ও ঘুমিয়েছে কিছুক্ষণ আগেই। ভীষণ ছটফট করছিল। মেয়েটা খুব আদরের তাদের।
অনেক আদরেই একটু বেঁকে গেছে, লক্ষ্মীর পাশাপাশি কিছুটা তেরা। এই তেরামি তাদের গোষ্ঠীর কারণ ছিল বলে মনে হয় না। আজিজুল সাহেব, নিপা বেগম দুজনাই ভীতু ধাঁচের সাধারণ মানুষ, যাদের গণ্ডি এই বাড়িধারা পর্যন্তই। সেখানে মেয়েটা কিভাবে যে এমন হলো, কোনো কিছুই ওর ওপর জোর করানো সম্ভব হয় না, বলে কয়েও শোনানো যায় না। তার সিদ্ধান্ত হোক কিংবা রিকোয়েস্ট, নিজের ইচ্ছের ওপর সব করবে। তাই কখনো জোর খাটায়নি বাবা মা হিসাবে। তারা স্বাধীনতা দিয়েছেন যে খুব। ঘুমের ঘোরেও রোজা কেমন ভ্রু কুঁচকে রেখেছে, অশান্তিতে মৃদু স্বরে কিছু একটা আওড়াচ্ছে। আজিজুল সাহেব হাত বাড়িয়ে ওর কপালটা মালিশ করে দিলেন। মুহূর্তে মিশে গেল রোজার কপালের ভাঁজ। আরও আরাম করে মাথাটা গুজেছে বাবার কোলে। দুয়ারের কাছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে নিপা বেগম, নীরবে কাঁদছেন, বিষয়ে অসহায় অনুভব করছেন। তখন আতঙ্কে একটা শব্দও তিনি করতে পারেননি, অথচ চোখের সামনে সন্ত্রাস তার মেয়েকে বিয়ে করে ফেলল। মেয়ের সামনে যতই তিনি স্বাভাবিক থাকুক না কেন, তিনি স্বাভাবিক নেই। মাথা ভনভন করছে রাতের দৃশ্যগুলো ভাবতেই। তার মেয়েটা কিভাবে থাকবে অমন একজন লোকের সাথে, যে কথায় কথায় পিস্তল মাথায় ধরে খুন করতে চায় আশেপাশের সব মানুষ, যার হাতে গোটা দেশের ক্ষমতা আছে। সে যখন ইচ্ছা তাদের গোটা পরিবারকে মেরে সহজেই এক রাতের মধ্যে গুম করে দিতে পারে। কিভাবে আতঙ্কিত না হবে নিপা বেগম? বাবা মা হিসেবে যে তারা ব্যর্থ। রাজু মায়ের আঁচল টেনে ধরে রেখেছে, চোখ মুখ এইটুকুন হয়ে আছে ছেলেটার। অগোচরে সম্ভবত কেঁদেছে। আজকের পর থেকে তার বোন আর তার কাছে থাকবে না, ভাবতেই ওর গলাটা রোধ হয়ে আসছে। বোনের সুন্দর ঘুমন্ত মুখখানা দেখেও ফিসফিস করে বলে, আমরা চলো পালিয়ে যাই মা, আপুকে নিয়ে দূরে কোথাও চলে যায়। প্রত্যুত্তরে নিপা বেগম ছলছল চোখে ছেলের মাথাটা বুলিয়ে দেন। নিঃশব্দে কাঁদছেন কেবল। আঁচলে মুখ গুজে আর চোখে দেখতে পেলেন ওর বিশাল দেহি বডিগার্ডের সতর্ক দৃষ্টি। কি বিশ্রী রকমের পাহারা দিয়ে রেখেছে, ঘরের ভেতরেও ছাড়েনি। এমন একটা ভাব যেন তারা বড় কোনো অপরাধী। অপরাধী তো তোরা, গুন্ডার দলবল। তিনি ফ্যাচ করে কেঁদে আওড়ালো, ওই গুন্ডার ঘরের গুন্ডা আমার মেয়েটাকেই পেয়েছিল খারাপ নজর দেওয়ার জন্য। আমার লক্ষ্মী মেয়েটার কি দুর্ভাগ্য, কি কপাল। ওই বাড়িতে কাজে যাওয়াটাই আমার মেয়েটার জন্য কাল হয়ে দাঁড়ালো। বলতে বলতে ভদ্রমহিলা অশ্রুসিক্ত চোখে তাকালো বাদিকে। শান্ত চোখে চোখ মিলতেই ভয়ে এইটুকুন হয়ে গেলেন। দ্রুত ঢুকলেন রুমের ভেতর। শান্ত দাঁড়িয়েছিল ছোটখাটো ড্রয়িং রুমের এক কোণে। না চেয়েও স্পষ্ট শুনতে পেল নিপা বেগমের বলা এক একটি কথা। ভদ্রমহিলা ভয়ে ভয়ে ইনিয়ে বিনিয়ে অনেক রকম ভঙ্গিতেই বকে যাচ্ছেন ওদের, বিশেষ করে আদিল মির্জাকে। যখন উপস্থিত ছিল তখন তো মুখ দিয়ে শ্বাস ফেলতেও ভয় পাচ্ছিল, আর এখন দেখো তোতা পাখির মতো কিচিরমিচির করে যাচ্ছে। ধৈর্য সহকারে ভদ্রমহিলার বকাঝকা শুনে ওর নির্বিকারের চূড়ান্তে শান্তর বরাবরই ওর মুখের চামড়া ওর বসের মতো মোটা। লজ্জার লও লাগছে না, উল্টো মিষ্টি হাসি ঝোলালো ঠোঁটে। স্বপন সিগারেট ধরাতে পারছে না, কারণ ওরা বাড়ির ভেতর। তাই শুধু সিগারেটটা আঙুলের ফাঁকে ঘোরাচ্ছে। এক ফাঁকে আওড়ালো, নিজেদের চমৎকার লেভেলের বিলেন লাগছে, বাংলা ছায়াছবির বিলেন। ক্লান্ত বেশ আমোদেই মেনে নিয়েছে ভাগ্যকে। অনুভূতি শূন্য গলায় বলে, ভিলেন নয়, একদম ভদ্রলোকের বাড়িতে ঢুকে তাদের মাথায় পিস্তল ধরে আছি। তাদের মেয়েকে উঠিয়ে নেওয়ার জন্য পুরাই দ্বীপ জলের ছায়াছবি। স্বপন যোগ করে ওর কথার পিঠে, যেখানে ডিপজল শাবনূরকে ফোর্স করে টু গেট মেরিড, শাবনূর জীবন দিয়ে দিবে, তাও ডিপজলের সাথে বিবাহের বন্ধনে জড়াবে না। আরে বিউটিফুল শাবনূর। শান্ত থমথমে গলায় বলে, মিলতেছে কাহিনী মিলতেছে, কিন্তু মিলতেছে। ক্লান্ত সুর মিলালো। স্বপন বিনিময়ের সাথেও সুর মিলিয়ে বলল, কিন্তু এখানে কাহিনী উল্টে গেছে। নায়ক ভিলেন সবই এখানে একজন। সাঙ্গপাঙ্গ নিয়ে ঠিকই বিয়ে করে ফেলেছে। শান্ত দীর্ঘশ্বাস ফেলল। পিস্তলটা কাপড় দিয়ে মুছতে মুছতে দেওয়ালে পিঠ ছোয়ালো। ধীর গলায় বলল, তোরা কার কথা বলছিস রে? স্বপন মুখ বাঁকালো, তাকালো গিরগিটির মতো রূপ পাল্টানো শান্তর দিকে। ভ্যাঙালো, তোর কার কথা বলছি বলে মনে হচ্ছে? বাংলা ছায়াছবির ডিপজল আর শাবনূর। ক্লান্ত দ্রুত বলল, হ্যাঁ, ওটাই বলতেছিলাম। শান্ত নির্বিকার। আও। স্বপন ক্লান্ত নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করে চুপ মেরে গেল। দ্বীপ জলের পাশাপাশি চোখে ভাসলো তাদের বসের সুদর্শন মুখ, লম্বা চওড়া পিটানো দেহখানা, হালকা কেশে গলাটা পরিষ্কার করে স্বপন বলল, ছবির কাহিনীটা অত্যাধিক ফ্যান্টাস্টিক। শান্ত তাকালো, ভ্রুকুচকে বলল, ও। ক্লান্ত আওড়ালো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।